ওয়েলকাম টু সদর। আজকে বুঝতেই পাচ্ছেন ফ্রেম দেখে আমরা আরেকবার এসে গেছি সুরজিতানন্দ ভৈরবের কাছে। আগের দিন একটা অনেক গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আমরা সবাই মিলে ডিসকাস করেছিলাম। আপনাদের খুব ভালো লেগেছে এবং সেই রেসপন্সের জন্য আমাদের মনে হলো যে আরেকবার একটা সেকেন্ড এপিসোডের দিকে আরেকবার যাই, একটু অন্য ধরনের টপিক নিয়ে আজকে আলোচনা করব। এটার মধ্যে খানিকটা অকাল্ট আছে, খানিকটা সাধনার বিভিন্ন রকম স্তর আছে, বা সাধন ক্ষেত্র, সাধনার জিনিস, এগুলো নিয়ে আমরা যে মূলত আলোচনা করব বলে মনস্থির করে আজকে এখানে এসেছি। এবং আমরা অফ ক্যামেরা অনেক কিছু ডিসকাস করছিলাম এতক্ষণ ধরে। তো মনে হচ্ছে এখন আমাদের এগিয়ে যাওয়ার সময় এসে গেছে। চলুন সরাসরি সময় নষ্ট না করে সরাসরি ওনার কাছে চলে যাব। আর একটা কথা বারবার বলে দেবো, সেটা হচ্ছে আপনারা যারা ভিডিওগুলো দেখেন তারা স্কিপ করে যান, এবং স্কিপ করার জন্য আপনারা কিন্তু প্রপারলি পুরোটা জানতে পারেন না, এবং পরবর্তীকালে বলে দেওয়া কথাগুলো আবার আপনারা কমেন্টে জানতে চান যে এটা তো দাদা কি হলো, এটা কি বললো। তা আমি সবাইকে রিকোয়েস্ট করব, যারা যারা এই ভিডিওটা দেখবেন স্কিপ না করে পুরোটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আর একটা কথা, যারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে চাইছেন, যোগাযোগ করে উঠতে পারছেন না, কোনোভাবে কমিউনিকেট করতে পারছেন না, তাদের জন্য আজকে এখন থেকে প্রত্যেকটা ভিডিওতে তলায় দেখুন যে নাম্বারটা আসছে, এই নাম্বারে আপনারা সরাসরি আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন। তো সময় নষ্ট না করে এবার সরাসরি চলে যাই সোজাসুজি অনুষ্ঠানের দিকে। তো বলো, কেমন আছো? ভালো আছি। আগের জয় শ্রী এপিসোডটা তো মহাকাল। খুব ভালোই চলেছে তোমার। হ্যাঁ, তো সবাই খুব রিকোয়েস্ট করছে যে আরো আমরা টপিক নিয়ে ডিসকাস করি। তো সেই জন্যই আজ মূলত তোমার কাছে আসা। তো আমরা অফ ক্যামেরা কিছু জিনিস নিয়ে আলোচনা করছিলাম। আজকে আমি তোমার কাছে একদম মানে ওই, তুমি জানো আমার কোশ্চেন করার কিরকম প্যাটার্ন। তো আমি মানে খুব ছোট ছোট জিনিস আছে তোমার থেকে জানতে চাইবো। কিছু গুরুতত্ত্ব তো অবশ্যই থাকবে, নাহলে তো দর্শকদের ভালো লাগবে না। মূলত আমার আজকে প্রথম যেটা দিয়ে আমি শুরু করব, এই অঘোরীতান্ত্রিক যারা এই অঘোর পন্থায় বিশ্বাসী, যাই বলি, এদের মধ্যে একটা ট্র্যাডিশন আমি খুব দেখতে পেয়েছি। গুচ্ছের খানিক মুন্ডমালা, আরো অনেক কিছু, রুদ্রাক্ষ গলায় জড়িয়ে আমাকে, তারপরে খপ্পর রাখা, এগুলো কার্যকারিতা কি আর কিভাবে রাখতে হয়? এটাকে যে কেউ কি রাখতে পারে? এটা একটা ভালো প্রশ্ন করেছো। খপ্পর মানে খপ্পর বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে মানুষের মাথা বা মৃত ব্যক্তির মাথা। সেটা বিভিন্ন কারণে মৃত ব্যক্তির মাথাগুলো সাধারণত কবর থেকে, যেসব ব্যক্তিদের কবর দেওয়া হয় তাদের মাথাটাকেই ব্যবহার করা হয়, তার কঙ্কালটা আর কি, মস্তিষ্ক। এবার যেটা আমরা মানে প্রকাশ্যে দেখতে পাই যে অনেকে এরকম 4-5টা মাথা রেখেছে, আর সিঁদুর ফিঁদুর মাখিয়ে রেখেছে, বা অনেক মাথা ফাথা সাজিয়ে রেখেছে, বা এরকম হাড্ডি ফাড্ডি নিয়ে মাথার উপর ঘোরাচ্ছে, বা বোঝাতে চাইছে যে কোনো কথা বলে বা কিছু, এরকম অনেকেই কিন্তু বলে যে মুন্ডু কথা বলছে, এই হচ্ছে, খেয়ে নেয়, এই করে সেই করে। তো বেসিক্যালি যদি খুব ডিপলি আমরা ব্যাপারগুলোকে দেখি, তাহলে কিন্তু এই মাথাগুলো এই কারণে কিন্তু রাখা না। আচ্ছা, মাথা রাখলাম বা কেউ একটা মুন্ডু এনে বাড়িতে রেখে দিল, 2-3টে মুন্ডু সাজিয়ে রাখলো, তার মানে যে ওখানে ভূত পুষছে বা ওর মধ্যে আত্মা ঢুকে গেছে, এটা এক ধরনের বলতে পারো মানুষকে একটা গিমিক দেওয়া, মানুষকে একটা ভয় দেখানো বলতে পারো। আর কিছুটা তো ভণ্ডামি, এই লাইনে তো মানে তন্ত্রের মার্গে তো ভণ্ডামি অনেকটাই আছে। তো এগুলো মানুষকে দেখিয়ে ভয় ভয় দেখানো একটা হতে পারে। আর একটাই বুঝছো কি, যে মাথা এই খেয়ে নেয়, মদ খেয়ে নেয়, মাংস খেয়ে নেয়, বা মাথা কথা বলে, এ সব জানিয়ে দেয়, সব বলে দেয়, এর মধ্যে 90% মিথ্যে অ্যাকচুয়ালি। এবার তুমি বলো যে তুমি বলবে তাহলে রাখে কেন মাথা? আচ্ছা, যারা মেডিকেল প্র্যাকটিস করে, যারা ডাক্তারি পড়ছে, দেখবে তাদের বাড়িতেও কিন্তু পুরো হিউম্যান স্কেলিটন থাকে, তাই না? পুরো মানুষের বডির স্কেলিটন থাকে, কারণ অ্যানাটমি পড়ার জন্য স্কেলিটন লাগে। তো কই ডাক্তারদের বাড়িতে তো ভূত ঘোরে না। হ্যাঁ, এটা তো একদম বাস্তব কথা। যারা মেডিকেল প্র্যাকটিস করছে তাদের বাড়িতেও মুন্ডু, হাড্ডি গুড্ডি, প্রপার ফুল বডি থাকে, কারণ তারা যারা মেডিকেল প্র্যাকটিস করছে তাদের কাছে লাইসেন্স থাকে। আর এটাকে প্র্যাকটিস করার জন্য, পড়াশোনা করার জন্য, অ্যানাটমি পড়ার জন্য তাদেরকে রুলস, এটা গভর্নমেন্ট থেকে রুলসই আছে, তারা রাখে।
তো বিভিন্ন অনেক বড় বড় তুমি অর্থোপেডিক ডাক্তার দেখবে তারা এরকম স্কেলিটনের বডি এরকম স্ট্যাচু বানিয়ে রেখেও দেয় অনেক সময়, এ করে শোকেসের মধ্যে রাখে বা দেখানোর জন্য, বোঝানোর জন্য বা পড়ানোর জন্যও রাখে। তো সেখানে তো ভূত ঘোরে না। যারা মেডিকেল প্র্যাকটিসের জন্য বাড়িতে রাখছে তাদের বাড়িতে ভূত ঘোরে না। কিন্তু এই যে তান্ত্রিকরা যদি খপ্পর রাখে বাড়িতে, মুন্ডু ফুন্ডু হাড্ডি রাখে, এদেরটা তো অথেন্টিক হয়, কারণ এদেরটাতেই ভূত থাকে, ওদেরটাই ভূত থাকে না। আচ্ছা, এটা মানে কিছুটা হচ্ছে মানুষকে বুঝিয়ে দেওয়া আর কি, বা একটা ওই খপ্পর ফপ্পর, এই যে মানে কি হয়, এই যে এরা পুরোনো দিনের ব্যাপারগুলো শুনে এসছে না, এক সময় যে মামা খাবা বসতেন, পঞ্চমুন্ডি আসনটা আলাদা চ্যাপ্টার, ওটা আলাদা ভাবে আসবো পঞ্চমুন্ডিটা। এই যে মুন্ডু ফুন্ডু রাখা, আগেকার দিনের সাধকরা অনেক মুন্ডু রাখতেন, তারা এদেরকে জাগিয়ে রাখতেন খপ্পরদের, সেটা আমরা তারাপীঠেও দেখেছি, বা এছাড়া বহু পুরনো প্রাচীন মন্দিরগুলো এখনো দেখা যায়, অনেক প্রাচীন মন্দিরে কিন্তু এরকম মুন্ডু ফুন্ডু রাখা আছে। তো তখনকার সাধকরা রাখতো, আর এখনকার সাধকরাও রাখে। অ্যাকচুয়ালি এবার তুমি বলতে মুন্ডুটা কি কাজে লাগে। অ্যাকচুয়ালি দেখো, 84 লাখ যোনি ভেদ করার পর মানুষ্য জন্ম, 84 লাখ। এবার এই 84 লাখ যোনি বলতে 84 খানা যোনি, 84 লাখ খানা যোনি তুমি বার করে আসছো না, কিন্তু 84 লাখ কথার অর্থ হলো অনেক, বহু। যখন ওটাকে সংখ্যায় দেওয়া যায় না তখন কি হয়, যেমন মানে লাখ লাখ টাকা বলে দেয় না, তো ওটাকে লাখের আওতায় দিয়ে দেওয়া হয়। এবার 84 লাখ মানুষ পার করে। যোনির 4টে ভাগ আছে, যোনির 4টে ভাগ আছে, যোনিকে 4টে ভাগে ভাগ করা হয়। এবার সেখান থেকে 84 খানা টোটাল আবিষ্কৃত। এবার এক একটা ভাগের মধ্যে এত সংখ্যায় যোনি যেটাকে গোনা সম্ভব না। যেমন ধরো, যারা ডিম থেকে জন্ম হয়, সেটা টিকটিকি, পাখি ফাঁকি, সাপ, অনেক কত প্রজাতি। এবার এই পোকামাকড়ের কত প্রজাতি, টিকটিকি তোমার এই পাখির কত প্রজাতি, তো ডিম থেকে কত প্রজাতি জন্ম হচ্ছে এটা বলা যাচ্ছে। এটাকে একটা ভাগ দিতে হচ্ছে, আন্ডাক। আচ্ছা, যেমন আন্ডাক, মেয়াক, সোয়াক, উদ্ভিদ, এরকম 4টে ভাগ করে দেওয়া হয়েছে। এবার উদ্ভিদ জনিতে তো ঘাস থেকে আরম্ভ করে দুনিয়ার কত গাছই আছে, তুমি সবাই সব গাছের নাম জানি, হিসাব করা যায় না কত গাছ, এই জন্য লাখে দিয়ে দেওয়া হয়েছে। এইরকম ভাবে 4টে ভাগ, টোটাল 84 খানা যোনি পাওয়া যায়। মানে যারা রিসার্চ করে বার করেছে তারা 84টাই বার করতে পেরেছে। এবার 84টার মধ্যে এত অসংখ্য, এবার যারা ধরো মানে বাচ্চা হয় যাদের আর কি, মানুষের শরীর থেকে যাদের মানে জন্ম হয়, তো তাদেরও অনেক ভাগ, যেমন মানুষ্য প্রজাতি, পশুদের, বাঘ, ভাল্লুক, সিংহ সবই যোনি থেকে জন্ম হয়। তো এরম প্রজাতিও প্রচুর, হিসাব করা যাবে না, এই জন্য লাখ 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 দুটো 84 লাখ করে দেওয়া হয়েছে। আচ্ছা, এবার যদি আসি, এবার বলা হচ্ছে 84 লাখ যোনি ভেদ করার পর মানুষ্য জন্ম। মানুষ্য যোনি সবচেয়ে শ্রেষ্ঠ যোনি বলা হয়েছে। কেন মানুষ্য যোনি সর্বশ্রেষ্ঠ যোনি বলা হয়েছে? দেখবে, সৃষ্টিকর্তা যে মানুষকে সৃষ্টি করেছে, প্রত্যেকেরই জীবজন্তুর মাথা আছে, কিন্তু মানুষের মাথায় যে ব্রেনটা আছে, মানুষের মাথার ভেতরে যে ব্রেনটা সৃষ্টি করে দিয়েছে সৃষ্টিকর্তা, সেটা সমস্ত প্রজাতির থেকে উন্নত। সমস্ত জীব প্রজাতি থেকে, সমস্ত জীব কুল থেকে, সমস্ত যোনি থেকে উন্নত প্রজাতি হচ্ছে মানুষ্য যোনি। আর মানুষের মস্তিষ্ক সবচেয়ে উন্নত। আজকের দিনে তুমি দুনিয়াতে দেখো, ভগবান এসে কিন্তু কিছু দিয়ে যায়নি। টিভি মানুষ বানিয়েছে, কম্পিউটার মানুষ বানিয়েছে, ল্যাপটপ মানুষ বানিয়েছে, এরোপ্লেন মানুষ বানিয়েছে, হেলিকপ্টার মানুষ বানিয়েছে, রকেট মানুষ বানিয়েছে, জাহাজ মানুষ বানিয়েছে, মোবাইল মানুষ বানিয়েছে, সবই কিন্তু মানুষ বানিয়েছে। কি করে বানিয়েছে? শুধু কি গায়ে গতরে খেটে? সেটা তো আলাদা পার্ট। ব্রেনটাকে কাজে লাগিয়ে সমস্ত কিছু যে ডেভেলপ, আজকে এত উন্নতি, এত ডেভেলপ হয়েছে, এত কিছু হয়েছে, সেটাও আবার সমস্যার কারণ হয়ে দাঁড়াচ্ছে এখন বর্তমানে বেশি ডেভেলপটা। তো যাই হোক, যা কিছু হোক, তুমি আজকে মেডিসিন আবিষ্কার থেকে আরম্ভ করে সায়েন্টিস্ট সবই কিন্তু মানুষের ব্রেন থেকে মানুষ করে, তাই তো? মানুষই করেছে। কোনো ভগবান নেই যে এটা এসে দিয়ে গেছে, নে আমি তোকে এটা দিয়ে গেলাম।
এটা তো কোনোদিন কোনো ভগবান দেয়নি। নেই। যা কিছু করেছে মানুষকে করতে হচ্ছে। তুমি বলতে পারো বড় বড় সাধকরা সাধনা করে অনেক কিছু জেনেছে, অনেক কিছু আবিষ্কার করেছে, প্রকাশ করেছে। ইভেন যে পীঠস্থানগুলো তুমি দেখো, এগুলোও কিন্তু মানুষের আবিষ্কার। হয় কেউ স্বপ্নে পেয়েছিল, বা কেউ জানতে পেরেছিল, কেউ কোনো কিছু করতে এইভাবে কিন্তু আবিষ্কার। সবকিছু মানুষের দ্বারা হচ্ছে, তুমি দেখো। না, সেটা তো তুমি যদি বলো তাহলে তারাপীঠ একটা ক্লিয়ার রেফারেন্স আমাদের কাছে, যে শিলামূর্তিটা রাজা স্বপ্নে পেয়েছিলেন, তারপরে শুধু তারাপীঠ কেন, প্রতিটা পীঠস্থানই এইভাবে কেউ না কেউ মানুষই ওটাকে আবিষ্কার করেছে। তো এবার দেখবে আরেকটা জিনিস আমি বলি, উদাহরণ দেখবে যারা ডগি পোষে, তুমি রাস্তার কুকুর বা বাড়িতে পোষা কুকুরকে দিয়ে চোর ধরাতে পারবে? পারবে না। কিন্তু তুমি আইনি লেভেলে যাও, পুলিশ ডগ যেগুলো হয়, ডোবারম্যান বলো, ল্যাব বলো, অ্যালসিসেন, অনেক রকম ডগই ওরা রাখে। কি করার জন্য? কোনো যে জিনিসটাকে মানুষ গিয়ে ধরতে পারছে না, কুকুরকে দিয়ে ধরানো হচ্ছে তো। তাহলে ওর মাথায় কত সেন্স। কিন্তু তোমার ঘরের পোষা কুকুরটা পারবে না। কেন পারবে না? কারণ ওর ওই ট্রেনিংটা নেই। ট্রেনিংটা কে দিচ্ছে? মানুষ। তাহলে মানুষের মাথা তার চেয়েও বেশি জ্ঞান আছে। ওকে, আচ্ছা। তুমি ওই জায়গাটা যাও, লোকে বলছে কুকুরটা সেন্স, ওর মাথায় সেন্সটা কে করাচ্ছে? ক্রিয়েট কে করাচ্ছে? যে ওকে ট্রেনিং দিচ্ছে। তাহলে তার মাথায় বেশি সেন্স আছে, কিন্তু সে কাজে লাগাচ্ছে না ওই সেন্সটাকে, নিজেকে কাজে লাগাচ্ছে না। এটা একদম হেভি উদাহরণ, তুমি ভালো করে ভেবে দেখো। যে ট্রেনিং দিয়ে কুকুরটাকে তৈরি করে দিতে পারছে, কিন্তু সে নিজে, মানুষটা কিন্তু গন্ধ শুকে কিছু করতে পারবে না, পারবে না। কুকুরটা পারবে, কিন্তু কুকুরটাকে ওই ট্রেনিংটা কিন্তু মানুষই দিয়েছে। তো মানুষের মাথায় কত কি আছে ব্রেনের মধ্যে। তো এই জন্যেই বলা হয় কপাল সিদ্ধি সাধনা। এই জন্য মানুষের মস্তিষ্ক নিয়ে, মাথাটাকে নিয়ে সাধনা করা হয়, বা সাধনার জন্য লাগে। মানে মাথার খুলির পাটটা। হ্যাঁ, খুলি, ঘিলুটা তো থাকবে না, ওটা তো নষ্ট হয়ে যাবে, ওটা ড্যামেজ হবে। আবার নালে মস্তিষ্ক নিয়ে কথা বললে আবার এখানে দর্শকরা মনে করতে এবার মুন্ডুটাকে কেন রাখে? এই যে এর ভেতরে, সারা বিশ্ব ব্রহ্মাণ্ড এর ভেতরে আছে, এই কুলির ভেতরে। তাহলে এর ভেতরে কি এমন রহস্য আছে যার জন্য একটা মানুষ সবকিছু করতে পারে? এই রহস্যটাকে জানার জন্যই কিন্তু কপাল সিদ্ধি সাধনা। কপাল খপ্পর রাখা মানে তাকে মদ মাংস খাওয়ানো, বা 4টি সিঁদুর ফিদুর মাখিয়ে, ইভেন্টে এখন অনেকে দেখি চোখে লেবু গুজে দিচ্ছে, চোখ বানিয়ে দিচ্ছে, কালো ফেটটি মাথায় বেঁধে দিচ্ছে, এগুলো একসাথে দেখানো। ওটাকে জানার জন্য খপ্পরটা রাখা হয়, যে তার মস্তিষ্কে কি ছিল আর এই মস্তিষ্কে কি আছে। একটা সাধকের কাজ হলো রিসার্চ করা। একটা সাধকও কিন্তু টাইপ অফ সায়েন্টিস্ট বলতে পারো, বা রিসার্চার। একটা সাধকের কাজ রিসার্চ করা, স্পিরিচুয়ালিটি রিসার্চ করা। একটা কাপালিক, এবার বলো, যারা অঘরী হয়, কাপালিক হয়, তারা খপ্পরই খায়। খপ্পর পাত্র রাখে, যাকে কপাল পাত্রও বলা হয়, মহাপাত্রও বলা হয়। সেই পাত্রের মধ্যে খায়, সেই পাত্রের মধ্যে কারণ তর্পণ, সমস্ত কিছু পাত্রের মধ্যে কিন্তু করে ওরা। এবার কেন ওই পাত্রের মধ্যে কি, যে মস্তিষ্কের মধ্যে এত কিছু হচ্ছে, বিশ্ব ব্রহ্মাণ্ডের ভেতরে আছে, সেই পাত্রের মধ্যে খাওয়া, সেই পাত্র নিয়ে শোয়া, সেই পাত্র নিয়ে থাকা, কারণ ওটার সাথে আঙ্গিকভাবে জড়িয়ে গিয়ে ওটাকে জানা, এটা একটা পার্ট। দ্বিতীয়ত, যে কোনো খপ্পর কিন্তু রাখা যায় না। মনে করলো শ্মশান থেকে আমি পেয়েছি, কারোর কাছ থেকে জোগাড় করেছি একটা পাত্র বা একটা খপ্পর, এনে বাড়িতে রেখে দিলাম, আর সেটার উপরে আমি জবা ফুল দিচ্ছি, গঙ্গা জল দিচ্ছি, যাই হোক পুজো পাঠ করছি, মন্ত্রতন্ত্র করছি, হয় না। খপ্পর পেলাম, জোগাড় করলাম, যেভাবে হোক কেউ জোগাড় করলো, করে এনে রেখে দিল। বহু জায়গায় আছে, আর আজকে আমরা নেট দুয়ারে দেখি বহু তান্ত্রিকের বাড়িতেই খপ্পর আছে। তারা প্রকাশ্যে সবাই ছবিও ছাড়ে, যদিও এটা লিগাল নয়, ইললিগাল। প্রকাশ্যে ছবি সবাই ছাড়ে,
ফেসবুক আমরা ঘাটলেই প্রচুর ছবি এরকম বার করে দেওয়া যায়, হ্যাঁ ইউটিউব আমি তো ঘাটলে প্রচুর মন্দিরেও ছবি, দেখেছি, প্রচুর মন্দিরে থাকে। ইনফ্যাক্ট আমি তোমাকে যাক, রেফারেন্স এটা হিসেবে দিতে নিয়ে পারি। প্রশাসন কিছু বলে না, কারণ এটা একটা সেন্টিমেন্টের জায়গা, হুম, কারণ এটা আমাদের একটা ধর্মের জায়গায় চলে এসছে। তন্ত্রটা তো একটা তন্ত্র শাস্ত্র, হুম, এটা আমাদের একটা ধর্মের ওপর আঘাত আসবে, ওটা নিয়ে একটা সমস্যা হবে, এই জন্য প্রশাসন ওগুলো নিয়ে মাথা ঘামায় না। তা আমি সেটাও বলছি, আমি প্রশাসনের দিকে যাচ্ছি না, আমি জাস্ট বলছি রাখে মানুষ। হুম। এবার এই যে খপ্পরটা যে রাখছে বা যে খপ্পরটা নিয়ে আসছে, তাকে সবার আগে বুঝতে হবে ওই খপ্পরের এনার্জিটা। ধরো একটা ব্যক্তি মার্ডারার ছিল বা ফালতু লোক হয় না, কিছু হুম, ফালতু হুম, মানুষ হুম। সারা জীবন চিটিংবাজি করেছে, 2 নম্বরই করেছে, বেশ্যাবৃত্তি করেছে, নোংরা জায়গায় যাতায়াত করেছে, যা যত রকম নোংরামি সব করেছে, সেই মানুষটা মারা যাওয়ার পর কবর দেওয়া হয়েছিল, তার খপ্পরটাকেও তুলে এনেছে। তো তার খপ্পরের এনার্জিটা কখনোই গুড এনার্জি হবে না, না, এনার্জিটা তো বাজে। আচ্ছা যেহেতু মানুষটাই তো বাজে ছিল মরার কারণ আগে। এবার খপ্পরটা কার, সেই মানুষটার, হুম, তা সেই মানুষটার ঊর্জাটা তো ওই খপ্পরে থাকছেই। হুম। তো ওই খপ্পরটা অটোমেটিক একটা নেগেটিভ খপ্পর, তাহলে তুমি কখনোই ওই খপ্পরটা থেকে ভালো কিছু করার আশা করতে পারবে না। এবার যেগুলো ন্যাচারাল ডেথ সাধারণত হয়, মানে বার্ধক্যজনিত কারণে মারা গেছে, হুম। বা বয়স হয়েছিল মারা গেছে, রোগে ভোগে অনেকদিন ভুগে ভুগে মারা গেছে, এই ধরনের খপ্পরগুলো সাধারণত খুব একটা কাজে লাগে না। তাহলে লাগে কোনগুলো? লাগে হচ্ছে অ্যাক্সিডেন্টাল খপ্পর, যেটা ধরো কেউ গলায় দড়ি অপঘাতে মারা গেছে, আচ্ছা। বা অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে, বা ডুবে মরেছে, এই রকম যেসব ব্যক্তিদের খপ্পর হয়, সেইগুলো কবর দেওয়ার পর সেই খপ্পর কাজে লাগে। এবার তাও সেটা সবারটা নেওয়া যাবে না। তো কাঠটা নেওয়া যাবে? এবার দেখতে হবে কার কি কারণে মারা গেছে। তুমি কাশিতে পুরোনো দিনে আগে, এখন তো অনেক সব ভিড়ভাট্টা, লোকজনের প্রচুর চাপ, আগে কিন্তু কোনো মরা ঢুকলে বেওয়ারিশ লাশ কাশিতে আগে মরা ভাসিয়েও দিত। হুম। তো জিজ্ঞেস করতো কিভাবে মারা গেছে, অনেক সাধু সন্তরা এরম অঘরীরা বসে থাকতো যে তার বৃত্তান্তটা নেওয়ার জন্য, এ কিভাবে মারা গেছে, কোথাকার মানুষ ছিল, কোথাকার লোক ছিল, তার সম্বন্ধে আগে রিসার্চ করে বার করতে হবে, তারপর তার খবরটা নেওয়া যাবে। সেটা একটা পজিটিভ ভাইবস তার থেকে পাওয়া যাবে না নেগেটিভ ভাইবস পাওয়া যাবে। এবার খপ্পর মানুষের রাখে, অনেকে বলছে কি প্রেত পুষেছি, একে দিয়ে এই কাজ করাই, ওকে দিয়ে ওই করাই, সেই করাই। প্রেত দিয়ে যদি সব কাজ হয়ে যেত, যারা বলছে প্রেত দিয়ে সব কাজ হয়ে যায়, তাদের আর কিছু করার দরকার আছে? তার হাতে তো জান্নাত। আমি হ্যাঁ, মনে করি যে মনে করবে আমি দুটো প্রেত পুষে রেখেছি, এইটা নিয়ে আমরা আগের এপিসোডেও কথা বলেছিলাম, হ্যাঁ, তুমি পুরোপুরি সেম কথাই যায়। বলেছিলে, কিন্তু আমি যেখান হুম, থেকে ডাইভার্ট হয়ে গেলাম, আমার যেটা হুম, একটুখানি আরেকটু ক্লারিফিকেশন দরকার তোমার থেকে, সেটা হচ্ছে এই যে তুমি বললে যে মানুষগুলো অ্যাক্সিডেন্টাল ডেথ হয় শুধুমাত্র তাদের খপ্পরগুলোই রাখা যায়, হুম। তাই তো এক কথায়? এবার তার কি ক্যারেক্টার অ্যাক্সিডেন্টাল ছিল? ডেথের মধ্যে যতগুলো মানে সুইসাইড হ্যাঁ কেস হ্যাঁ, ফেস যা ওগুলো। আসবে সব। এবার কেন এই পার্টিকুলার খপ্পরগুলোই কেন কাজে দেয়? দেখো, যেগুলো বার্ধক্যজনিত কারণে মারা গেছে বা বয়স হয়েছে, রোগে ভোগে, এটা তো ন্যাচারাল ডেথ। হুম। ন্যাচারাল ডেথের জিনিস নিয়ে লাভ নেই, কেন নেই? আর কারণ ওটাই বা কেন? যেগুলো ন্যাচারাল ডেথ হয়ে যাচ্ছে, ধরো একটা সময়ের পর এরা কিন্তু, এর আত্মাটা কি হবে, এই একটা সময় পর এর কর্মফল অনুযায়ী আর একটা প্রজন্ম পেয়ে যাবে বা আর একটা জন্ম পেয়ে যাবে, হয়ে গেল। হুম। এবার আনন্যাচারাল ডেথ যেগুলো হয়, এদের তো অ্যাকচুয়ালি প্লেসমেন্ট সঙ্গে সঙ্গে হয় না, না। কারণ এদেরকে বলা হয় ভটকতে হুয়ে আত্মা। হুম। কারণ এরা অ্যাকচুয়ালি মৃত্যুর পর ঘুরছে, হুম। মানে এরা প্লেসমেন্ট আর পায়নি এর আত্মা, হুম। বা নতুন জন্ম প্রজন্ম পায়নি, হুম। কারণ এদের ডেথটা আনন্যাচারাল, মানে সেটিং ছিল না, ফট করে মারা গেছে, হুম। বা ফট করে গলায় দড়ি দিয়ে দিয়েছে। তো এরা এবার যখন সে মারা যাচ্ছে, হুম। যখন সে সুইসাইড করছে বা কেউ অ্যাক্সিডেন্ট হচ্ছে, তার ভিতরে তো একটা অন্যরকম ভাবনা থাকে, মানে যেটা কেউ অসম্পূর্ণ গলায় বাসনা যেগুলো তার কাছে রয়ে গেছে। গলায় দড়ি দিচ্ছে, তার মধ্যে একটা অসম্পূর্ণ। হ্যাঁ। এবার এই অসম্পূর্ণ ভাবনা এগুলো নিয়ে এরা অ্যাকচুয়ালি একদম ডাইরেক্ট যে কোনো মৃত ব্যক্তি পেটজনিতে যায় বলছে, হুম। কিন্তু এরা পেটজনিতে গেলেও কেউ, এরা ভটাকতে হয়ে আত্মার মতো ঘুরে বেড়ায়, মানে যতক্ষণ না এর আত্মার শান্তি হচ্ছে বা যতক্ষণ না এই ক্রিয়াকলাপ করে মুক্তির রাস্তা করা হচ্ছে, ততক্ষণ কিন্তু এ ঘুরে বেড়াচ্ছে। এরকম আমরা বহু আর ও ঘটনায় শুনি যতক্ষণ যে ঘুরে বেড়াবে ততক্ষণ ওর ওই খপ্পরটা কাজের জন্য।
এবার আর একটা কথা, ওই খপ্পরটায় যে ওই আসবে এরকম কোনো ব্যাপার নেই। মানে মানে ধরো ও কেউ একটা গলায় দড়ি দিয়ে মারা গেছিল, তার খপ্পরটা কেউ তুলে এনে রেখেছে, সেই খপ্পরে যে সেই ব্যক্তি আসবে আনা যাবে তার কোনো মানে নেই। সেই খপ্পরটাকে তুমি স্পিরিটকে কানেক্ট করে রাখার জন্য বা প্রেতকে ধরার জন্য তুমি আধার হিসেবে ব্যবহার করা হয়, মিডিয়াম। হ্যাঁ, সেটা অন্য কোনো প্রেত হতে পারে। আচ্ছা, কিন্তু ওটার থ্রুতে সে কানেক্ট করতে বাধ্য থাকবে। এবার ওইটার মধ্যে কেন কানেক্ট করবে? কারণ আনসার্টেন ডেট, এই ডেটটার তো সময় হয়নি মৃত্যুর। আর তুমি যদি একটা 80 বছরের বয়স্ক বুড়ো মরে গেছে 85 বছরের, তার খপ্পর আনো, মানে তার তো অলরেডি মানে সময় শেষ, মানে তার বডির সময় যখন শেষ হচ্ছে, মনের সময় শেষ হচ্ছে, তার খপ্পরের সময়, মাথাটার হাড্ডি গুড্ডিও তো আলটিমেট সময় শেষের দিকে, বুঝতে পারলাম? তার যন্ত্রপাতি কলকবজা তো আস্তে আস্তে খারাপের দিকে চলে গেছে। কিন্তু এ যে ধরো একটা 25 বছরের মেয়ে গলায় দড়ি দিল, তার তো এখনো সময় আছে, লাইফ লাইনটা তো 70 বছর পর্যন্ত ছিল তার। এই জন্য যারা অপঘাতে মৃত্যু তাদের খপ্পর কাজে লাগে। আরেকটা কাজে লাগে, যেটা বিরাট ভাবে কাজে লাগে বা বিরাট ভাবে কাজ হয় যেটা দিয়ে, আর সেটা হলো ডোম, যারা যেটাকে চন্ডাল বলা হয়। আচ্ছা, যারা মরা পোড়ায়, বংশ পরম্পরা ধরে মরাই পুড়িয়ে আসছে। কারণ সেটা কি যে কোনো জায়গায় নাকি ওই মানে এরও কিছু স্পেসিফিকেশন আছে? মানে যারা কাঠের চুলিতে মরা পড়ায় তারা না, তাদেরকে বিন্দু যারা মরা পোড়ায় তারা কাঠের চুল্লিতেই পোড়ায়। আর যেগুলো এখন তো সে না, ধরো ইলেকট্রিক চুল্লি, সে সেও তো ডোমের হিসেবে কর্ম যে করছে, হ্যাঁ, ডোমের কর্ম যে করছে, চন্ডালের কাজ যে করছে, সেটা ইলেকট্রিকে পোড়াক বা তোমার কাঠে পোড়াক, এটা কোনো ম্যাটার করে না। চন্ডালের কর্ম যে করছে, তার জীবাশ্মটা মানে তার মস্তিষ্কটা বা খপ্পরটা, সেটা অনেক বেশি পাওয়ারফুল হয়, কারণ সে দীর্ঘদিন ধরে চন্ডাল ক্রিয়া করে আসছে। আর এটা থেকেই তন্ত্রশাস্ত্রে বলো বা তান্ত্রিক দিকে যে চন্ডালের উল্লেখ থাকে, এটা একমাত্র কোনো ডোমের হাড্ডি বা ডোমের বডি যে কোনো হাড্ডি হলে হয় না। চন্ডালটা অ্যাকচুয়ালি তৈরি হয় ডোমের এই হাড্ডিটা, আমাদের যে হাড্ডিটা কলার বোনটা, হ্যাঁ, এই কলার বোনটা দিয়ে অ্যাকচুয়ালি চন্ডাল তৈরি করা হয়। আচ্ছা, আর খুলিটা কি কাজে লাগে? খুলিটাও কাজে লাগবে, খুলিটাকে স্পিরিট কানেক্ট করার জন্য কাজে লাগবে। আচ্ছা, ওটা সেম ফাংশন। আচ্ছা, তো এটাও একটা পার্ট। আরেকটা কলার বোনটাই কেন ইউজ হয়? মানে এটা কি স্পেসিফিক কোনো রিজন আছে কলার বোনের? হ্যাঁ, এটা আবার সিক্রেট, আর যাওয়া যাবে না, এত অবধি বলে দিয়েছি কলার বোন অবধি। এরপর ভেতরে গেলে তো পুরো ইউটিউবে শিখিয়ে দেওয়া হয়ে যাবে ব্যাপারটা। আচ্ছা, ঠিক আছে। তারপর লোক এসব শুরু করে তুমি কলার বোন খুঁজতে বেরিয়ে যাবে। না, ঠিক আছে। আমি তোমার কাছে খুব ইন্টারেস্টিং একটা জায়গা আমার যেটা লাগলো, যেখান থেকে তুমি ডাইভার্ট করে গেলে, আমি অনেকক্ষণ ধরে প্রশ্ন আমার মাথার মধ্যে আসছে। ধরো কোনো সুইসাইডাল ডেথ হয়েছে এমন কোনো ব্যক্তির, আমি খপ্পর নিয়ে আসছি কাজে লাগাবো বলে, মানে যারা ইউজ করে থাকেন এটা। এবার তুমি এগেন বললে মানে যেটা ওই বার্ধক্যজনিত রোগে যদি কেউ মারা যায়, তার এটা কাজে লাগবে না, কারণ তার মুক্তি হয়ে যাবে, মুক্তি পেয়ে যাবে, ঠিক আছে। তো এক্ষেত্রে আমরা জানি অনেকেই, মানে আমরা যেটা শুনে অভ্যস্ত, যতই মানে শ্রাদ্ধ শান্তির ক্রিয়া হোক না কেন, যতক্ষণ মানে আনসার্টেন ডেথের ক্ষেত্রে বলছি বা অ্যাক্সিডেন্টাল ডেথের ক্ষেত্রে, সেক্ষেত্রে যতক্ষণ না গয়াতে গিয়ে প্রেতশিলাতে গিয়ে তার পিণ্ডদান হচ্ছে, ততক্ষণ তার মুক্তি হয় না। এটা আমি অনেক জায়গায় শুনেছি। প্রথম কথা হচ্ছে এটা কতটা সত্যি, আর 2 নম্বর কথা হচ্ছে, ধরো কোনো এরকম অ্যাক্সিডেন্টাল লোকের বাড়ির লোকজন এরকম কি একটা ক্রিয়া করে দিল গয়াতে, এবং তার আগে তার খবরটা নিয়ে তার স্কালটা একজনকে ইউজ করছে, খুলিটা, খপ্পরটা। এবার তাহলে তো তার বাড়ির লোক যখন তার ওই পিণ্ডদানটা করে দেবে প্রেতশিলায় গিয়ে, তারপরে কি খপ্পরটা কাজে করবে? আমি তোমায় কি বললাম, খপ্পরটা যার, সে তার মধ্যে তার সোলকেই টানা যাবে এরকম তো ব্যাপার নেই, ওর মধ্যে অন্য সোলও তো নেওয়া যাবে। আচ্ছা, ওটার মধ্যে অন্য সোল নেওয়া যাবে, তাতে ওটা ড্যামেজ হবে না। ওটা ও আত্মা শান্তি পেয়ে গেল, মুক্তি লাভ হয়ে গেল, ওর ব্যাপার। তার তো কোনো আকার নেই, কিছুই নেই। সে তার মতো মুক্তি, মুক্তি জিনিসটা অনেক বড় ব্যাপার। মুক্তিটা তো সাধারণ মানুষের হয় না, মুক্তিটা সাধকের হয়। মুক্তি মৃত্যু হলে মুক্তি হয় না, মৃত্যু আর মুক্তি দুটো আলাদা জিনিস। মানে তুমি বলতে পারো মানে এই জাগতিক জগতে এইসব লোকে যে ভয় পাচ্ছে, এই ঘুরছে, এই দেখা যাচ্ছে, এইসব থেকে সে মুক্তি। মানে সে আবার পুনর্জন্ম, পুনর্জন্ম তো আছেই, সেটা পুনর্জন্ম আবার পরে বলা যাবে, তো হয়ে যাবে। এবার ওর মাথাটা কেন কাজে লাগছে বা ওর হাড্ডিটা কেন কাজে, কারণ ওর সময়ের আগে ওর মৃত্যু হয়ে গেছে।
ওকে। তাহলে ওর যে যে মানুষটা 30 বছর বয়সে মারা গেছে তার আরো 30 বছর কি 40 বছর তো বাঁচার ছিল। হুম। এবার তার হাড্ডিটার যে এনার্জি। ক্ষমতা থাকবে, হ্যাঁ। এনার্জি থাকবে, হুম। একটা 85 বছরের বুড়োর হাড্ডি তো সে এনার্জি থাকবে না তো। যে কোনো জিনিসই একটা এনার্জির ব্যাপার, একটা ঊর্জার ব্যাপার থাকে। যেমন আমি আগেও বলেছি, দেখবে তুমি দেখবে একই জিনিস দু জায়গায় গিয়ে দুরকম হয়ে যায়। যেমন ধরো তুমি কোনো মন্দিরে গেলে কি কি দিয়ে পুজো হয়? অগুরু, হুম। গোলাপ জল দেয়, অগুরু, ধূপকাঠি, হুম। রজনীগন্ধার মালা ঠালা ফুল টুল দিয়ে পুজো দেওয়া হয়। তো হুম। তোমাকে চোখ বন্ধ করে কোনো একটা মন্দিরে যেখানে নিত্য পুজো হয়, মালা টালা দিয়ে ঠাকুরকে সাজিয়ে বসিয়ে দিলে তুমি ফিল করতে পারো তোমার একটা কোনো মন্দিরে বসিয়ে দিয়েছি। হুম। তোমাকে তো বললাম না, হুম। কিন্তু তুমি তো ওখানকার সেন্ট বা ওয়েদারে তুমি কিন্তু ফিল করবে যে তুমি একটা মন্দিরে বসে আছো। তার যে সেন্টটা তুমি পাবে, তার ঊর্জাটা যে বুঝতে পারবে, ফিল করবে, মন্দির তুমি বুঝতে পারবে। কিন্তু ঠিক একই জিনিস কোনো মানুষ মরে গেলে দেখবে তাকেও অগরু ফগরু দেওয়া হয়, ধূপকাঠি দেওয়া হয়, রজনীগন্ধার মালা ফালা সব দেওয়া হয়। কিন্তু তোমাকে চোখ বন্ধ করে কোনো মৃত ব্যক্তিকে ওইভাবে মালা ফালা পরিয়ে রজনীগন্ধা ফন্ধা দেওয়া আছে, অগরু ফগরু ছেটে আছে, সেটার পাশে যদি চোখ বন্ধ করে তোমায় বসিয়ে দেওয়া হয়, তুমি কিন্তু একটা আলাদা সেন্ট পাবে, কিন্তু জিনিসটা একই। তুমি কিন্তু গন্ধটা আলাদা ফিল করে, যেটা তুমি তো একটা মৃত ব্যক্তিদের গন্ধই একটা আলাদা হয়ে হ্যাঁ যায়। হ্যাঁ 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 হ্যাঁ। তুমি একটা মরা যখন পাশ দিয়ে রাস্তা দিয়ে নিয়ে যায় দেখবে ওই অগরু, ওইটা ওই একটা ধূপ, সেন্ট। রজনীগন্ধার একই গন্ধ। জিনিস, কিন্তু সেই দোকান থেকে অগুরু এনে আমরা হুম। পুজো করছি, ওই অগুরুই আবার মৃত ব্যক্তি। সেই ফুলের দোকান থেকে ফুলমালা আসছে, মৃত ব্যক্তির যাচ্ছে, মন্দিরে যাচ্ছে। ধূপের দোকান থেকে ধূপ আসছে, মৃত্যুর জন্য তার আলাদা ধূপ হয় না, না। আলাদা ফুলের মালা হয় না, না। একই। কিন্তু দুটো দু জায়গায় গিয়ে দেখবে দুটো হ্যাঁ হ্যাঁ চেঞ্জ। হ্যাঁ, কেন? এটা লক্ষ্য করে দেখেছি। দুটোর ঊর্জা চেঞ্জ হয়ে যায়, দুটো জায়গার ঊর্জা আলাদা। ওকে। তো যে কোনো জিনিসই যেটা নিয়ে কাজ করবে, ঊর্জার ব্যাপার একটা বিরাট আছে। তো আমাকে দেখতে হবে যারা খপ্পর নিয়ে কাজ করে বা খপ্পর সাধনা করে, তাকে আগে ঊর্জা সম্পর্কে জ্ঞান রাখতে হবে। সে যদি না জানে যে কি ঊর্জার জিনিসটা আমি নিয়ে যাচ্ছি, তাহলে আলটিমেট সে কোনো সাধনাই ওটা দিয়ে হচ্ছে না। সে জানেই না কি নিয়ে যাচ্ছে, তার তো সেই এক্সপিরিয়েন্সটাই নেই, সেই সেন্সটাই নেই যে আমি কি তুলে নিয়ে যাচ্ছি। আমি ওই জন্য কি বললাম, ডাক্তারদের বাড়িতেও তো থাকে, তাহলে ওখানে কিছু হয় না? হুম, ঠিক কথা। তো এই ঊর্জার ব্যাপারটা একটা বিরাট ব্যাপার। যে কোনো জিনিসই একটা ঊর্জার ব্যাপার থাকে। একটা মৃত মানুষ যখন মারা যায়, দেখবে একটা মানুষ তার ব্যবহৃত জিনিসগুলো, ধরো কোনো মানুষ মারা গেছে, তার হয়তো লাঠিটা, হয়তো একটা লাঠি নিয়ে চলতো, বা তার চশমা, তার জামা কাপড়, একটা সময়ের পর দেখবো ওই জিনিসগুলোকে আমরা কি করি, যারা ফেলে এই দিই। ফেলে দিই বা কাউকে দিয়ে দিই বা বাড়িতে না রাখার চেষ্টা হুম, করা হুম, হয়। কখনো কখনো হয় না, এরকম শোনা যায় যে হয়তো তার ওয়াইফ বেঁচে বললো, দেখ তোর বাবার চশমাটা কেমন যেন মনে হচ্ছে ওখান থেকে পড়ে গেল, হুম, বা মনে হয় তার লাঠিটা রাখা ছিল কিন্তু পড়ে গেল নাকি। এগুলো অ্যাকচুয়ালি উনি যে দীর্ঘদিন ব্যবহার করেছে, ওনার বডির ওনার যে বডির অরাটা ওর ঊর্জা সঙ্গে ওরাটা attached ওটার থাকে। সাথে কানেক্টেড ছিল তো। হুম, এবার উনি চলে গেছে, ওনার বডি চলে গেছে, সব চলে গেছে, এগুলো থেকেও আস্তে আস্তে ঊর্জাটা তো বেরোচ্ছে। তো প্রতিটা জিনিসই একটা ঊর্জার ব্যাপার থাকে। ওরা না থাকলে তুমি তো কিছু ফিলই করতে পারবে না। আমাদের প্রতিটা মানুষের বডি একটা ওরা থাকে, জানো তো? হুম, হুম, হুম। প্রত্যেকটা মানুষের কিন্তু আলাদা আলাদা ওরা, প্রত্যেকের ওরা সেম হয় না, এক একজনের ওরা এক এক রকম হয়। কারণ এক একজন মানুষ এক এক রকম বিচিত্র, তো তার ওরা তেমনই হয়। যে ধরো পজিটিভ মানুষের পজিটিভ হবে। পজিটিভ থিঙ্ক, যে মানুষটা সবসময় পজিটিভ থিঙ্কিং করে, পজিটিভ ভাবনা করে, সব পজিটিভ, তার ওরা অবভিয়াসলি পজিটিভ হবে। আবার যার যে নেগেটিভ চিন্তা চিন্তাধারা ভাবনা করছে তার সবসময় নেগেটিভ চিন্তাধারা, নেগেটিভ নেগেটিভ ভাবনা, হবে। সে অলরেডি নেগেটিভই হবে তার ওরাটা। যেমন অ্যাকচুয়ালি এই যে আমরা পুজো দিই, ঠাকুরকে এটা চাইছি, ওটা বলছি, এখানে সেটা করছি, ওখানে ওটা করছি, আহ ওখানে এটা করছি, সেটা করছি, তো অ্যাকচুয়ালি নিউটনের থার্ড ল, প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। ঠিক তেমনই আমরা যে থটটাকে ক্রিয়েট করি, এই যে আমরা পুজো পাঠ মানুষ যে করে, এই মন্দিরে গিয়ে ভগবানকে এটা চাইছে, ওটা বলছে, অ্যাকচুয়ালি এটা ওয়ে না। তুমি যা থট ক্রিয়েট করবে, ক্রিয়েট করে অটোমেটিক ওটা ম্যানিফেস্ট হয়ে যায়। কিন্তু তুমি তোমার ব্রেনের মধ্যে যা থট ক্রিয়েট করছো না, অটোমেটিক ওটা কিন্তু ইউনিভার্সের মধ্যে ম্যানিফেস্ট হতে থাকে, অটোমেটিক ম্যানিফেস্ট। কিছু জিনিস তো আমরা ম্যানিফেস্ট করি, আর এগুলো অটোমেটিক ম্যানিফেস্ট হয়ে যায় থট। এবার ওটা ইউনিভার্সে গিয়ে ধাক্কা লাগে, ইউনিভার্সে গিয়ে ধাক্কা লেগে কি হয়, ওটা আবার রিটার্ন তোমার কাছে আসে। ধরো উদাহরণ দিই, সাপোজ কোনো ছেলে
তার গার্লফ্রেন্ডকে সন্দেহ করে যে সে মনে হয় ফোনে কারোর সাথে কথা বলছে আমার অবর্তমানে, বা সে মনে হয় অন্য কারোর সাথে সম্পর্ক রাখছে। হয়তো তার গার্লফ্রেন্ড রাখতো না, এটা তার সন্দেহ ছিল। এবার এর সন্দেহের প্রকোপটা ছেলেটার যত বাড়তে থাকছে, মানে ও ওই থটটা তো ক্রিয়েট করে যাচ্ছে, থটটা যত ক্রিয়েট করছে ওর মধ্যে, ওটা অটোমেটিক ম্যানিফেস্ট হচ্ছে ইউনিভার্সের মধ্যে। এবার ওটা রিটার্ন ধাক্কা লাগছে। তো এবার যে মেয়েটাকে নিয়ে থটটা ক্রিয়েট করছে তার মধ্যেও কিছুটা কিন্তু ধাক্কা লাগছে। এবার দেখা যায় একটা সময়ের পর সত্যি ওর সাথে ব্রেকআপ হয়ে গেল, কারণ ওই মেয়েটা সত্যি অন্য কারোর সাথে রিলেশনে চলে গেছে বা অন্য কারোর সাথে সম্পর্ক রাখছে। মানে এই যে আমি ভাবছি, হ্যাঁ, আমার ভাবনা চিন্তাটা ওর উপরে ওর উপর থটটা, কারণ তুমি তো ওর সাথে, তোমার সাথে সম্পর্ক, এনার্জি ট্রান্সফার হয়ে যাচ্ছে, এনার্জি ট্রান্সফার তো হয়ে যাচ্ছে অটোমেটিক। এইভাবে কিন্তু এনার্জি ট্রান্সফার হয়ে যায়। এবার কি হয়, ধরো কেউ দেনায় ডুবে গেছে, প্রচুর দেনা করে ফেলেছে, আলটিমেট দেখবে সে দেনাটা শোধ করে উঠতে পারে না, ওই বারবার ওই থটটা, কারণ ও ওই থটটা ক্রিয়েট করছে যে আমার এত দেনা হয়ে গেছে, আমি কি করে শোধ করব, কি করে এই দেনাটা থেকে বেরোবো, আমি পাওনাদার থেকে পালাতে হচ্ছে, পাওনাদার থেকে সে লুকিয়ে যাচ্ছে, পাওনাদারের কাছে মিথ্যে কথা বলছে, ফোন অফ করছে, ভ্যারাইটিস এসব করছে। এগুলো করতে 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 আলটিমেট ডুবে যাচ্ছে, কারণ ওর মধ্যে সেই থটটা যে ক্রিয়েট করে করে করছে, ওটা ম্যানিফেস্ট হচ্ছে আর ওটাই রিটার্ন ওর কাছে বারবার আসছে, তাতে কি ও আরো ডুবছে। ও যদি ওই থটটা ক্রিয়েট না করে যদি এই চিন্তাটা করে যে আমাকে টাকাটা শোধ করতে হবে, সেটা এনিহাউ শোধ করতে হবে, আমাকে এর জন্য এই কাজটা করতে হবে বা কোনো কাজ করতে হবে, বা আমাকে কোনো কাজের পেছনে দৌড়াতে হবে, বা কোনো কিছু যেভাবে হোক আমাকে আর্নিং করতে হবে, আর্নিং করে টাকাটা আনতে হবে, আমাকে শোধ করতে হবে, ও যদি এই ভাবনাটাই সারাদিন লেগে থাকে, তাহলে কিন্তু আলটিমেট ও কোনো ওয়ে পেয়ে যাবে। কিন্তু ও কি ভাবছে, আমি শোধ করব কি করে, এত টাকা, এবার ও মুখ ফুরিয়ে পালানোর চেষ্টা করছে, কোথাও কোথাও ভাবছে আমি পারবোই। হ্যাঁ, এই তাতে কি হচ্ছে, মানুষ ওতে ডুবে যায়। এই জন্য থটটা সবসময় আমরা বলি অলওয়েজ পজিটিভ থিঙ্কিং। তুমি যত পজিটিভ থিঙ্কিং করবে, অলওয়েজ পজিটিভ থিঙ্কিং, সব সময় তুমি যদি পজিটিভ থিঙ্কিং করতে हो, পজিটিভ থিঙ্কিং পজিটিভ থিঙ্কিং পজিটিভ, তোমার আলটিমেট দেখবে সব পজিটিভ হচ্ছে। একটা সময়ের পর গিয়ে দেখবে তোমার সব পজিটিভ হচ্ছে। আর তুমি যত নেগেটিভ থিঙ্কিং করবে, সব নেগেটিভই তোমার মধ্যে থাকবে। ধরো সাপোজ রাম আর শ্যামের কোনো ঝগড়া হচ্ছে, তুমি তার মধ্যে নেই, তুমি আচানক গিয়ে তাদের মধ্যে জুটলে, মানে ওদের ঝামেলাটা তুমি আচানক গিয়ে শুনতে গেলে যে কি ঝামেলা হচ্ছে দেখি, তোমার ইন্টারেস্ট জাগলো যে কি নিয়ে ব্যাপারটা ওদের ঝামেলাটা লেগেছে, তোমার একটু ইন্টারেস্ট জাগলো, যে তুমি জানতে গেলে বা শুনতে গেলে, বা ওটা কারোর থেকে খবর নিচ্ছ, তোমার অন্য বন্ধুর থেকে বা যদু মধু কারোর থেকে, এই যে খবর নিচ্ছ, মানে ওদের ওই নেগেটিভিটিটা, ওই ঝামেলাটা নেগেটিভিটি, ওইটাকে তুমি তোমার মধ্যেও কিন্তু ক্যাচ করছো, মানে তোমার মধ্যে খানিকটা ওইটার নেগেটিভিটিটা বাড়ালে কিন্তু তুমি, ঝামেলা ওদের দুজনের ছিল, ওরা তুমি তোমার জানতে গিয়ে, তোমার জানার কিউরিসিটি, কারণ তোমার ওই নেগেটিভ জিনিসটা জানার কিউরিসিটি, কি হয়েছে, হ্যাঁ, ওটা কি হয়েছে জানতে গিয়ে তুমি তোমার মধ্যে কিছুটা নিলে। ধরো এই যে আরেকটা কথা বলি, ধরো ধরো আমার ভিডিও, আমি অন্যেরটা বলবো না, বা কারোর, অনেকে করে না ভিডিও না জেনে শুনে কোনো কিছু না বুঝলো, কিছু বুঝলো, গিয়ে দু চারটে বাজে কমেন্ট করে দিল, করে তো অনেকেই করে। এবার ধরো সেটার আমি কোনো রিপ্লাইও করলাম না, কিছুই না, দেখলামই না, আলটিমেট ওই নেগেটিভ ইম্প্যাক্টটা ওর ওর নিজের মধ্যে তৈরি করেছে। আচ্ছা, এর ফলটা ওকেই ভোগ করতে হবে। ওটা ওর নিজের মধ্যে, ও ধরো আমারটাই করছে, কালকে ওর আরেকজনের করবে, পরশু তার করবে, তরশু তার করবে, তাহলে আলটিমেট ওর মধ্যে নেগেটিভিটি গুলো বাড়ছে, ওর নেগেটিভিটি গুলো বাড়াচ্ছে। আচ্ছা, তুমি খুব হায়ার লেভেলের যারা পডকাস্ট করে, বা খুব হায়ার লেভেলের যারা মানে এই ধরো ফাউন্ডেশন বা বড় বড় যারা স্পিরিচুয়ালিটির ওপর লেকচার দেয়, তাদের অনেক ভিডিওর দিকে প্রচুর ভুলভাল কমেন্ট থাকে, তারা কখনো কোনো রিপ্লাইও করে না, কিছু বলেই না, তার ভাবারই সময় নেই ওটা নিয়ে। কিন্তু একটা ছোটখাটো ব্যক্তির কোনো পোস্টে কেউ যদি দুটো বাজে কথা বলে দেয়, সে আবার ওখানে গিয়ে ঝগড়া করতে চলে যায়, হয়তো এটা। এবার যত তুমি ওটাকে, যেটা নেগেটিভিটি তোমার দিকে আসছে তুমি নিলে না, তোমার কাছে সাপোজ দুখানা রুটি আছে, তুমি আমাকে বললে একটা রুটি খাবে না, তুমি একটা রুটি খাও, আমি বললাম আমি রুটি খাবো না, তোমার রুটি তোমার কাছেই থাকবে। তুমি কাউকে, একটা লোককে চারটে গালাগালি দিয়ে দিলে, সে তোমার গালাগালিটা গায়েই মাখলো না, সে মাথাতেই নিল না ব্যাপারটা, তোমার গালাগালি তোমারই থাকলো, তোমার মুখ খারাপ হলো, তুমি কিন্তু পাঁচজনের কাছে খারাপ হলে, ভালো করে ভেবে দেখো। ধরো তুমি যদি কাউকে ওপরে নিয়ে যেতে চাও, বা তোমাকে যে ওপরের দিকে নিয়ে যাবে, সে তোমার হাত ধরে টানবে,
আর যে তোমাকে নিচে নামানোর চেষ্টা করবে সে তোমার পা ধরে টানবে। এবার যে তোমার পা ধরে টানছে অটোমেটিক সে তো তোমার নিচেই আছে, তাহলে তোমার তার দিকে তাকানোরই দরকার নেই, কারণ অটোমেটিক সে তোমার পায়ের নিচেই আছে বলে তোমার পা ধরে টানছে। হ্যাঁ, সে exactly. যদি তোমার ওপর দিকে থাকতো, যে তোমার হাত ধরার চেষ্টা করতো, কিন্তু যে অটোমেটিক তোমার পায়ের তলায় আছে সে তোমার পা ধরেই টানানোর চেষ্টা করবে। এটা খুব ভালো কথা বলেছে। এটা একদম একটা পয়েন্ট। হুম। মানুষ অনেক সময় রেগে যায়, এই আমায় নিয়ে এই ভুলভাল বললো বললো যে কি এসে গেল। হ্যাঁ, বেসিক্যালি আমিও আমার আমি যদি কর্মজীবনে আমার আমি কর্মে দেখেছি। যদি পারফেক্ট থাকি, কে কি বললো তাতে কিচ্ছু এসে যায় না। আমিও, হ্যাঁ, তোমার এই কথাটার সঙ্গে আমিও একমত। আমি আমার নিজের কর্মজীবনে দেখেছি এটা ফলো করে। যখন ধরো আমি ইউটিউবে আসছি বা আমি তখন আমার চ্যানেল ক্রিয়েট করিনি। সেই সময়কার কিছু ঘটনা আছে, মানে আমার পেছনেও প্রচুর কন্ট্রোভার্সি হতো, প্রচুর কিছু কথাবার্তা হতো। প্রচুর লোক আমাকে ফোন করে বলতো, দাদা জানো তোমার সম্পর্কে এটা শুনলাম, দাদা জানো তোমার সম্পর্কে এটা শুনলাম। আচ্ছা দেখো, আমাকে বলে কোনো লাভ নেই, তুমি শুনেছো তোমার মধ্যেই রাখো, আমার কোনো দরকার নেই, এটা শোনাও দরকার নেই, আমার জানারও দরকার নেই। যে বলেছে বলেছে, তার কাজ সে করেছে, ফলটা আগামী দিন সেই ভোগ করবে। এবং পরবর্তীকালে আমি দেখেছি যে তাদের কিছু লোক আবার কামব্যাক করেছে, আমার কাছে একরকম রোল প্লে করছে, অন্য লোকের কাছে আরেক রকম রোল প্লে করছে। তাহলে আমি দেখেছি, খুব ভুক্তভোগী, যে কারণে তোমার এই কথাটার সঙ্গে আমার খুব কানেক্ট হয়ে গেলাম আমি সরাসরি। যাই হোক, এটা তো এতক্ষণ শুনলাম। তো আমি তোমার কাছে আজকে আরেকটা জিনিস জানতে চাইবো, যেটা বহুল প্রচলিত। আমরা আগের দিন যে পডকাস্টটা করেছিলাম সেখানে আমি একটুখানি টাচ করে বেরিয়ে গেছিলাম। আজকে একটু আমি ডিটেলে ঢুকবো তোমার কাছে। সেটা হচ্ছে, এই যারা শ্মশান সাধনা করে এর মধ্যে একটা সাধনা বহুল প্রচলিত, সেটা হচ্ছে চিতা সাধনা। তো এই চিতা সাধনা ব্যাপারটা কি, কি জিনিস, আমি বহু পডকাস্ট চ্যানেলে এটা নিয়ে আলোচনা হয়েছে, কিন্তু কেউ সেরকম ভাবে আক্ষরিক অর্থ ধরে বিচার করা বা মানে অডিয়েন্সের উদ্দেশ্যে পুরো জিনিসটাকে ক্লারিফাই করা, এটা কোথাও আমার মনে হয় না এর আগে কোথাও হয়েছে। তো আমি একটু, যেহেতু তুমি নিজে মানে এটা করেছো, আমি তোমার মুখ থেকে একটু জানতে চাই, চিতা চিতা সাধনা কি, কি কারণে করা হয়, আর মানে এটা করার যদি কিছু উপায় বা কিছু রাস্তা তুমি বলতে চাও। মানে তন্ত্রের সব ব্যাপার তো ওপেনলি বলা যায় না, যেটুকুনি তোমার মনে হয় বলা যায় অডিয়েন্সের জন্য, আমার না সেটুকুনি তুমি একটু বলো। দেখো, চিতা সাধনা সাধনাটার ডিটেলস তো ওপেন তো বলা যাবে না। সাধনা মানেই সিক্রেট, এটা ওপেন বলার জিনিস না। এবার আমি আসি, আমি চিতা নিয়ে যেটা বলবো সেটা হয়তো অনেকের ভালো নাও লাগতে পারে, আবার অনেকের ভালো লাগবে। না, তুমি তোমার ওপিনিয়ন। কারণ আমি আমার মতো করে ব্যাপারটাকে বলবো। আমি কোনো শাস্ত্র বা কোনো চিতা সাধনার বইতে কি লিখেছি সেটা না। একটা জিনিস দেখো, একটা মানুষ সারা জীবন বাড়ি, গাড়ি, নারী, বিষয়, সম্পত্তি, টাকা পয়সা, সোনা গয়না সমস্ত কিছু করলো, তো তার যখন অন্তিম সময়, তখন সে আসবে শ্মশানে। যে মানুষটা মারা গেছে, মানুষ মারা গেলে তার বাড়ির লোকেরা, যখন সে ক্লিনিক্যালি ডেথ ঘোষিত হয়ে যায়, তারপর তার বাড়ির লোকেরা যা রিচুয়ালস আছে সেগুলো করে তাকে শ্মশানে নিয়ে যায়, নিয়ে গিয়ে পুড়িয়ে দেয়, তাই তো? এরপরে কখনো তার বাড়ির লোকেরা খোঁজও নিতে যায় কি কোনোদিন কখনো শ্মশানে, যে ওনার বডিটা এখানে পুড়িয়ে গেলাম, কোথায় পুড়িয়ে এলাম, কি করলাম, এটা নেক্সট টাইম আর খোঁজ করতে যায় না। হয়তো নেক্সট টাইম আবার শ্মশানে গেছে, অন্য কাউকে মরা পড়াতে গেছিল, তখন গেল হই হুল্লোড় করে এলো, কিন্তু আলটিমেট যাকে পুড়িয়ে এলো তার কোনো খোঁজ খবর নিতে আর কখনো কিন্তু শ্মশানে যায় না। তো এবার বলছে, শ্মশান এমনই একটা জায়গা, তন্ত্রের জগতে শ্মশান কিন্তু একটা টিচার, শ্মশান কিন্তু একটা অকাল্টিস্টদের টিচার। কেন? ওই যে বললাম, একটা মানুষ সমস্ত কিছু করার পর অন্তিম যাত্রা তার শ্মশান, আর সে যা কিছু করেছে কোনো কিছুই নিয়ে আসতে পারবে না, শূন্য হাতে এসেছিল, শূন্য হাতে চলে যাবে। এবার তার বডিটাকে ওখানে পোড়ানো হবে, পুড়িয়ে পঞ্চভূতে বিলীন হবে, ক্ষিতি অপ মরু বোম তেজ, লাস্টে ওই ছাই মাটি হয়ে যাবে, বায়ু হয়ে উড়ে গেল, ধোঁয়া হয়ে আনা, তারা পুরো পঞ্চভূতে বিলীন হয়ে গেল। ভালো করে দেখবে,
আর একটা মানুষের দেহ গঠন হয় পঞ্চভূত থেকে। হুম, তো যে জায়গাটায় গিয়ে একটা মানুষ সারা জীবন সবকিছু করার পর যে জায়গাটায় এসে পঞ্চভূতে বিলীন হয়ে যায়, হুম, একটা সাধক সেখানে জীবদ্দশায় বসে সেটা ফিল করতে যায়। এবার যে মানুষটা মরে যাওয়ার পরে জ্বলছে ওখানে, সে তো আলটিমেট কিছু ফিল করতে পারছে না, না, কারণ সে তো মৃত। আর সাধক যাচ্ছে কি, সে তো জীবিত, সে জীবদ্দশায় চিতার উপর গিয়ে বসছে, সে জীবদ্দশায় পঞ্চভূতকে ওখানে ফিল করতে যাবে। এবার একটা সাধক যখন চিতায় যাচ্ছে, বসছে, মন্ত্রতন্ত্র তো পরে, চিতায় কার পুজো হবে, কাকে আহ্বান হবে, কি হবে, এটা হচ্ছে চিতা সাধনায় হবে। আগে তার ভেতরের প্রিপারেশন বা তার প্রিপারেশন কি হবে, যে আমি শ্মশানে যাচ্ছি, যেখানে গিয়ে একটা মানুষের সব শেষ হয়ে যায় বা পঞ্চভূতে বিলীন হয়ে যায়। তো আমি সেই শ্মশানে বসছি, সেই শ্মশানের রাখ নিয়ে কপালে আমি ত্রিপুণ্ড তিলক করছি, মানে ভসম যাকে বলা হয়, চিতা ভসম, টানটা আরেকবার বলো। ত্রিপুণ্ড আচ্ছা, তিলক। এই ভসম নিয়ে আমি ত্রিপুণ্ড তিলক করছি, মানে কপালে এই ভসম লাগাচ্ছি, আমার শরীরে এই ভসম মলিন করছি, করে আমি এই চিতায় বসছি। এইটার কারণটা কি, মানে এই গায়েটা? এটাও বলবো। আচ্ছা, এই যে বললাম একটা মানুষ সমস্ত কিছু করে তার দেহটা কি পঞ্চভূতে বিলীন হয়ে ছাই হয়ে গেল, হুম, ওই ছাইটাকে আমি একটা জীবদ্দশা একটা সাধক তুলে নেয় হাতে, সেইটাকে দিয়ে ত্রিপুণ্ড তিলক বানালো, সেটাকে গায়ে মলিন করলো, মানে যেখানে সবকিছু বিলীন হয়ে যায় সেটা তুলবে সাধক, নিয়ে মাখলো। এবার সেখানে সে সাধন করতে বসছে। আমি কি বললাম, মন্ত্রতন্ত্র পরে হবে, হুম, আগে তার মনোভাবটাকে তৈরি করতে হবে। কি মনোভাব? যে আমি চিতা সাধনা করছি, মানে আমার কোনো চাওয়া পাওয়া কিচ্ছু নেই। একটা সাধক চিতায় তখনই বসতে পারে সঠিকভাবে যখন সে চাওয়া পাওয়া থেকে মুক্ত হয়ে আসে। কারণ চিতাটা তো কোনো চাওয়া পাওয়ার জায়গা না, না, চিতাটা কোনো চাওয়া পাওয়ার জায়গা না। আর ওই চিতার উপর উঠে বসে কেন সাধনা করবো, যাতে ওই ফিলিংসটা যেখানে মানুষের সব শেষ হয়ে যায়, আমার সাধনা ওইখানে শুরু হবে, যেখান থেকে আমি শুরু করব, সেই জায়গা থেকে শুরু করবো যেখানে কোনো চাওয়া পাওয়ার চিহ্ন নেই, যেখানে সব ভসম, মানে শূন্য থেকে শুরু করবো আমি। শূন্য, একদম তুমি পারফেক্ট, যে জায়গাটা শূন্য। আমি তো শূন্যে ভেসে যেতে পারছি না, কিন্তু ওই জায়গাটাও শূন্য। ওটাই আমার কাছে মহাশূন্য। ওই শূন্যে বসে, ওইখানে বসে আমি আমার শুরু করব। কারণ এই দুনিয়াতে আমরা যদি খুব ডিপলি ভাবি, আমরা মায়ার জালে জড়িয়ে আছি তো। আর আমরা যেহেতু মায়ের উপাসক, তো মা তো মহামায়া। কিন্তু আমরা যে এই জাগতিক মায়ায় জড়িয়ে আছি, ধরো সাপোজ যতই ভালোবাসার সম্পর্ক হতো, যতই যাই হোক, তোমার বাড়ির কেউ আইসিইউতে আছে বা ভেন্টিলেশনে আছে, যতই ভালোবাসার মানুষ গিয়ে কি বলে, ডাক্তারবাবু ওনাকে সরিয়ে দিয়ে ভেন্টিলেশন থেকে সরিয়ে দিন, দিয়ে ওনার যা হচ্ছে ওগুলো সব আমায় করে দিন, ওনাকে আইসিইউ থেকে তুলে দিন, ওনার ওটা আমি সব নিয়ে নিচ্ছি আমার গায়ে, আমাকে আইসিইউতে শুয়ে দিন। এটা কেউ করে না। একটা সময় ছিল সতীদাহ প্রথা, ছিল তো। সতীদাহ প্রথা কি হতো, স্বামী মারা গেলে তার স্ত্রীকে জ্বলন্ত চিতায় তুলে দেওয়া হতো, সেটা জোর জবরদস্তি। এই জন্য সতীদাহ প্রথা বন্ধ করে দেওয়া হয়েছিল। কিন্তু তুমি কি এরম কখনো আমরা নিউজে কখনো শুনি যে কারোর স্বামী বা বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড মারা গেছে, তার বয়ফ্রেন্ড বা তার গার্লফ্রেন্ড বা তার হাজবেন্ড বা তার দৌড়ে গিয়ে চুল্লির ভেতর ঢুকে গেছে? না, কারণ মানুষ আলটিমেট নিজেকে বেশি ভালোবাসে, আলটিমেট সে নিজেকে ভালোবাসে। মানে যে কারণেই কি একটা প্রচলিত কথা আছে যে মানুষ মরে যাওয়ার আগে শেষ খড়কুটো ধরে আঁকড়ে ধরে বাঁচতে চায়। বাঁচতে চায়। এবার এই জন্য যখন আলটিমেট কেউ নেই, তাহলে আমার জন্য ওই মহাশূন্যটাই তো আছে, আলটিমেট আমাকেও ওখানে ফেলে দিয়ে যাবে এক সময়। তো মৃত মানুষ ওখানে যায় মৃত্যুর পরে, আর সাধক যায় জীবদ্দশায় ওই জায়গাটাকে ফিল করতে। আচ্ছা, ওই জায়গাটার ওই শূন্যতার ফিল করার জন্যই চিতা সাধনা।
জীবনের চরম শূন্যতাকে ফিল করতে হলে চিতা সাধনা করতে হবে। এক কথায় যদি তুমি ডেফিনেশন চাও, তুমি কোনো পডকাস্টে এই লাইনটা পাবে না। না নেই, জীবনের চরম শূন্যতাকে ফিল করতে হলে করতে হবে চিতা সাধনা। চিতা সাধনা মানে কোনো ভূত প্রেত টানা না, কোনো ভূত প্রেতকে ওখানে জাগিয়ে তোলা না, কোনো ভূত প্রেতকে নাচানো না। প্রেত সাধনা আলাদা পার্ট। এবার চিতা সাধনা করার সময় অনেক রকম ঘটনা ঘটতে পারে অলৌকিক, সেগুলো সাধনা না, সাধনা রিলেটেড ঘটনা। মানে তুমি বলতে চাইছো কোনো ভৌতিক এক্সপেরিয়েন্স হতে পারে, হাজার এক্সপিরিয়েন্স হতে পারে, অনেক কিছু হতে পারে। এরপর আসে চিতা সাধনা করতে গেলে কি কি করতে হয়। আগে তো এই ফিলিংসটাকে তোমায় তৈরি করতে হবে, এই ভাবনাটাকে আনতে হবে যে আমাকে ওই মহাশূন্যকে জানতে হলে ওখানে বসতে হবে, তাই তো? এবং সেটা মেন্টাল প্রিপারেশন, মেন্টাল প্রিপেয়ার্ড হয়েই চিতা সাধনায় বসতে হবে, তবেই চিতা সাধনা হয়, নালে চিতা সাধনা হয় না। চিতায় গিয়ে একটা যজ্ঞ করা বা চিতায় গিয়ে এটা সেটা করা, চিতায় গিয়ে বসে একটু জপ করে এলাম, এটা চিতা সাধনা নয়। এবার চিতা সাধনা তুমি গিয়েই চিতা সাধনা হয় না একদিনে গিয়ে, তোমার দীর্ঘদিন কানেক্ট থাকতে হবে, দীর্ঘদিন তোমার শ্মশানে যাতায়াত করতে হবে, যাওয়া আসা ওঠা বসা, বসতে বসতে তোমাকে ওই ফিলিংস যে মানুষ জ্বলছে পুড়ছে, এই ফিলিংস গুলো তোমায় নিতে হবে। এটা নিতে 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 একদিন তুমি জীবদ্দশায় চিতায় গিয়ে বসে বসে সাধনাটা করবে। এখানে কি মানে এই যে চিতায় যে তুমি এই শ্মশানে যে রেগুলার আপ ডাউনের যে তুমি কথাটা বলছো, মানে বারংবার গিয়ে সেটাকে উপলব্ধি করা এবং নিজেকে মেন্টালি তৈরি করা, এটা কি মানে শুধু এটা নাকি এর সঙ্গে আবার ওই মানে আমাদের যে ভয়ের যে পার্টটা আছে, মানে চিতায় গিয়ে সাধনা করবো এখানে কি হতে পারে ভৌতিক গান, সেই ভয়টাও কাটানো এটার একটা পার্ট? ভয়টা তো না কাটালে তুমি কখনো চিতায় গিয়ে একা বসতেই পারবে না। ভয় লজ্জা এগুলো না কাটালে সাধনা কোনোদিন হবেই না। আচ্ছা, কারণ চিতা সাধনায় তো তুমি গিয়ে লিপস্টিক ফিপস্টিক লাগিয়ে সেজে গুজে সুন্দর করে সেজে গুজে বসবে না তো, ওখানে তুমি বিবস্ত্র হয়ে বসতে হয় চিতায়, বিবস্ত্র। তোমার সমস্ত কিছু ফেলে আসতে হবে, সমস্ত কিছু ফেলে তারপর চিতায় গিয়ে বসে তোমার চিতা সাধনা করতে হবে। একটা সুতোও তোমার গায়ে থাকবে না, ওই ভসম তোমার বস্ত্র হবে। এই যে বলে ভসমটা কেন লাগাবো, এই ভসমটা আমার বস্ত্র তখন। আচ্ছা, প্রতিটা লোমকূপের দোয়ার বন্ধ হয়ে যাবে ভসম লাগানোর পর। আমাদের যে প্রতিটা লোমকূপের ফুটো থাকে না, এই ভসমটা যখন মলিন করা হবে প্রতিটা লোমকূপের ফুটো বন্ধ হয়ে যাবে। এবার চিতা সাধনা করার সময় চিতার সাথে আমরা বলি কি, কাল ভৈরব চিতায় অবস্থান করছে, কাল রাত্রি অবস্থান করছে, শ্মশান কালী অবস্থান করছে, শ্মশান অধিপতি অবস্থান করছে, চিতার অষ্টগণ অবস্থান করছে, এদের প্রত্যেকের পুজো দেওয়া, বলি পাত্র দেওয়া, এই হওয়া সেই হওয়া, দীপদান করা, এত কিছু আছে তো। কিন্তু মেন যদি একদম মূলে যাও, পঞ্চ ইন্দ্রিয়। যেমন এই যে চিতা মানে কি বললাম, মহাশূন্যের সাধনা করতে যাচ্ছি, তোমার পঞ্চ ইন্দ্রিয়কে নিষ্কর্ম করতে হবে চিতায় গিয়ে। মানে তোমার পঞ্চ ইন্দ্রিয় কোনো কাজই করবে না। ও, যখন তোমার পঞ্চ ইন্দ্রিয় কাজ করবে না তখনই তুমি মহাশূন্যের সাথে নিজেকে বিলীন করতে পারবে। যখন তোমার স্বাদ গন্ধ দৃষ্টি স্পর্শ কোনোটাই কাজ করছে না, তারপরে তোমার পঞ্চ ইন্দ্রিয় কাজ করা বন্ধ করে দিয়েছে। একটা মানুষ মরে যাওয়ার পর তো পঞ্চ ইন্দ্রিয় বন্ধ হয়ে যায়, তো তোমার জীবিত দশায় তো করতে হবে ওটা, পঞ্চ ইন্দ্রিয় তোমার কাজ করা বন্ধ করবে। আচ্ছা, এইটা হলো আসল চিতা সাধনা, তবে তোমার এই ইন্দ্রিয় তোমার বশে আসবে। ওকে, চিতা সাধনা মানে চিতায় গিয়ে হোম যজ্ঞ করা নয়। তার মানে আহুতি দেওয়া, এগুলো করা, সাবান করা, এই এগুলো তো হচ্ছে এটা পার্ট, আনুষ্ঠানিক পার্ট, আনুষ্ঠানিক পার্ট। বুঝতে পারলাম। আচ্ছা, তুমি আমাকে আরেকটা কথা বলো, এই যে অনেকেই বলে শ্মশান জাগানো, শ্মশান জাগানো ব্যাপারটা কি? শ্মশান কি আদৌ জাগে? মানে তাহলে তাকে একটা কোনো সময় ঘুমাতেও হবে, জাগাবে তখন যখন সে ঘুমাচ্ছে, না তুমি জাগাবে কি করে? আমি এই ব্যাপারে একটু জানতে চাই ক্লিয়ারলি। প্রচলিত কথায়
প্রচলিত কথায় এটা চালু হয়ে গেছে যে শ্মশান জাগানো। হুম। শ্মশান জাগানো কথাটা ভুল কথা। অ্যাকচুয়ালি শ্মশানে যারা অবস্থান করছে তাদেরকে আহ্বান করাটাই শ্মশান জাগানো। এবার কি বললাম, শ্মশানে কালরাত্রির অবস্থান আছে, শ্মশানে মহাকালীর অবস্থান আছে, শ্মশানে কালের অবস্থান আছে, মহাকালের অবস্থান আছে, শ্মশানে শ্মশানে গণেদের অবস্থান আছে। এই শ্মশানে যারা যারা অবস্থান করছে, শ্মশান কালী থেকে আরম্ভ করে, তাদের প্রত্যেককে আহ্বান করে সাধনা করার আগে তাদের তো আহ্বান করতে হবে। শ্মশানের যে অধিপতি আছে, শ্মশানের যে ক্ষেত্রপাল আছে, প্রত্যেককে আহ্বান করতে হবে, নাহলে তুমি কি করবে? শিবা ভোগ দিতে হয় অনেক, এটা তো আনুষ্ঠানিক ভাবে। এবার তাদেরকে আহ্বান করার পর তারপর শ্মশান সাধনা হয় বা শ্মশান ক্রিয়া হয়। শ্মশান ক্রিয়া করতে গেলেও আহ্বান করতে হয়। তো এই আহ্বানটাকেই বলা হয় শ্মশান জাগানো। শ্মশান জাগানো মানে চারিদিকে ভূত প্রেত নাচছে, এই হচ্ছে, এগুলো না। এগুলো সিরিয়ালে দেখা যায়। এবার আমরা শুনি সেগুলো গল্প কথা। এবার যে ওই এদেরকে আহ্বান করলাম, তো এদের সাথে তো বাকিরাও তো আসবে। গণ যারা আছে, গণ, যোগিনী, সহচরী, যোগিনী সবই তো আসবে, যক্ষ টক্ষ সবই এদের সাথে সাথে কানেক্টেড তো সব। তো সবাই এসে উপস্থিত হবে। এই উপস্থিতিটাই একটা ভয়ঙ্কর উপস্থিতি, কারণ এতগুলো জিনিসকে জাগানোর বা আহ্বান করার যে একটা পাওয়ার, এটা তো যাত্রার কাজ না। যে এসে গিয়ে তো আর বলতে পারে শ্মশান, সবাই শ্মশান জাগিয়ে দিচ্ছে। শ্মশান জাগিয়ে দেওয়া মানে শ্মশানে আগুন জ্বালিয়ে দেওয়া নয়। হ্যাঁ, এক্স্যাক্টলি। আমি যে কারণে তোমায় জিজ্ঞেস সেই ইনভলভমেন্টটা, পরিস্থিতিটাকে তৈরি করা, এবার এটা তো যাত্রার কাজ না। এটা সেই লেভেলে সাধক হলেই সম্ভব, বা সেই বিষয়ে জ্ঞান থাকলেই সম্ভব, বা তার গুরুর শিক্ষা সেই বিষয়ে থাকলেই সম্ভব। আমি তোমাকে একটা ছোট প্রশ্ন করবো, সেটা হচ্ছে, যেহেতু এই শ্মশান জাগানোর ব্যাপারটা নিয়ে বললাম, ধরো যখন জেগে যায়, তুমি তো নিজেও করেছো একটা সময় এই ধরনের। আমি জানি না আমি করেছি কি করিনি। আচ্ছা, মানে বলতেই চাও না তুমি। না, আমি না জানতে চাইছিলাম, মানে সেই সময় ফিলিংসটা কিরকম, মানে চেঞ্জেস, এনভায়রনমেন্টাল চেঞ্জেসটা কি কি হতে পারে? দেখো, সবার ক্ষেত্রে যে এক হবে তা কিন্তু না। আমি আগেও তোমাকে বলেছি, সাধনা কিন্তু প্রত্যেকটা সাধকের আলাদা আলাদা ভাব, সে তার নিজের ভাবে সাধনা করে। তো কারোর ক্ষেত্রে প্রচুর হয়তো ভয় ভীতির শিকার হতে হয়। কখনো কখনো দেখা যায় হঠাৎ সুন্দর কিছু, সবার আগে ওখানকার আবহাওয়া, ওয়েদার চেঞ্জিং আসে। ওয়েদার চেঞ্জিং বলতে হয়তো প্রচন্ড গরমকাল, কিন্তু তুমি ঠান্ডা হাওয়া গায়ে হয়তো লাগছে, বা হয়তো দেখা যাচ্ছে আরেক দিক থেকে হয়তো গরম হাওয়া বইছে, বা এরকম বিভিন্ন ধরনের ফিলিংস হতে পারে। হয়তো মনে হলো যেন কাউকেই দেখা যাচ্ছে না, কেন অনেকেই হয়তো ঘুরে বেড়াচ্ছে আশেপাশে। তো বিভিন্ন ধরনের এরকম ফিলিংস, এটা একদম নিজের ফিলের উপর এটা ডিপেন্ড করবে, যার যে সাধকের যেমন ফিল তার উপর। ওয়েলকাম টু সৌদত। আজকে আমাকে একা দেখছেন, অ্যাকচুয়ালি আমি একা নেই, এখানে আমার সঙ্গে অনেকে রয়েছেন। আমার সঙ্গে সুরজিতানন্দ ভৈরব আছেন, আমার সঙ্গে টিম ডিওএস এর অরিন্দম ঘোষাল আছেন, ক্যামেরার ওই পারে কৌশিক আছে, আর একজন অঘোষিত মেম্বার, কিন্তু খুব তাড়াতাড়ি আপনাদের সামনে রিভিল করবে, আস্তে আস্তে জানতে পারবেন। কারণ আমাদের টিমে একজনেরই অভাব ছিল, যে আমি একজনকে খুঁজছিলাম, যাকে আমি পাইনি। আগামী দিন তাদেরকে দেখতে পাবেন, তাকেও আজকের ডেটে আমি পেয়ে গেছি। সাইকিক রিডার, রাইট? কারণ অনেকেই দেখছেন সাইকিক রিডিং নিয়ে প্রচুর কাজ হচ্ছে, বিশ্ব জুড়ে কাজ হচ্ছে, কিন্তু প্রকৃতপক্ষে প্রপার সাইকিক রিডার আমরা কোনোদিন পাইনি। কিন্তু আজকে সে ক্যামেরার এই পারে নেই, ক্যামেরার ওই পারে রয়েছে, আমাদের সঙ্গে রয়েছে অ্যাজ আ টিম মেম্বার হিসেবে। এই পারে নেই, তার একটাই কারণ আমরা যেখানে এসছি সেখানে তার কোনো কাজ নেই বেসিক্যালি। তো তাই জন্য তিনি আজ ক্যামেরার সামনে নেই। আগামী দিন তিনিও, তার বহিঃপ্রকাশ হবে, তাকে আপনারা সরাসরি দেখতে পাবেন। আজ আমি এখানে কি করছি, সবার মনে হচ্ছে যে আরে স্টুডিওটা তো একই রকম, ব্যাকগ্রাউন্ডটা তো দেখতে একই রকম, কিছুক্ষণ আগে একটা পডকাস্ট হয়ে গেছে বা কিছুদিন আগে একটা পডকাস্ট হয়ে গেছে, সেই একই জায়গায় তন্ময়দা কি করছে? তন্ময়দা কিচ্ছু করছে না। তন্ময়দা আজকে, যারা আপনারা স্পিরিট দেখতে চান, বা দেখাতে তো পারা যায় না, এটা সম্ভব নয়, এটা ফিল করা, রিয়েলাইজ করা কিছু গেজেটসের মারফত, তার কিছু আইডেন্টিফিকেশন, কিছু বেঞ্চমার্ক আপনাদের সামনে শুধুমাত্র তুলে ধরতে পারি। এটার বাইরে আমাদের কোনো রকম এক্সট্রাঅর্ডিনারি ক্ষমতা নেই। আমরাও কিন্তু মানুষ, কোনো রোবট নই। এখন যে কারণে আমি এলাম আপনাদের সামনে, সেটা হচ্ছে
আজ চতুর্দশী, কালকে অমাবস্যা, আজ চতুর্দশী। আজ আমরা সুরজিতানন্দ ভৈরবের আশ্রমে এসেছি, যে আশ্রমটা গোটা এরিয়াটা একটা কবরস্থানের ওপরে তৈরি, এবং বহু লোকের বহু দিন ধরে বহু কমপ্লেন বা বহু সমস্যা নিয়ে তারা জর্জরিত। তারা বলেন কেউ মানে কেউ মানে না। আমি অন্তত মানি। আমি একজন প্যারাসাইকোলজিস্ট, আমি কোনোদিনই বল, কারণ আমি ওই মানা না মানার মাঝখানে রাস্তায় আমি এখনো পর্যন্ত দাঁড়িয়ে রয়েছি। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আমরা স্পিরিট কলিং করব। স্পিরিট কলিং কিভাবে করা হয়, কারা করেন, কি তার প্রসিডিওর, এবং আফটার স্পিরিট কলিং কি হয়। এবং আজকে খুব ভারী ভারী গেজেটস আমরা কিচ্ছু ইউজ করব না। আজকে যেটা আমরা ইউজ করব, দ্যাট ইজ কল স্পিরিট বক্স বা ইকো বক্স। আপনারা প্রত্যেকে শুনেছেন, কিন্তু কেউ কেউ এটার ব্যবহার সম্পর্কে সতর্কিত, কেউ কেউ ব্যবহার সম্পর্কে কিছুই জানেন না। আজকে আপনাদেরকে গোটা জিনিসটা লাইভ দেখাবো। আর আমার সঙ্গে কে কে আছে আবার বলে দিচ্ছি। আমার সঙ্গে মূলত আছেন সুরজিতানন্দ ভৈরব, যিনি স্পিরিট কলিং করবেন। আমি প্যারানরমাল ইনভেস্টিগেটর তন্ময় দাস, আপনাদের সঙ্গে আপনাদের প্রিয় তন্ময় দা। ক্যামেরার ওই পারে কৌশিক, সাথে আছে অনিন্দম, এবং আমাদের সেই অঘোষিত, মানে অঘোষিত এই কারণেই বলছে কারণ আপনারা এখনো পর্যন্ত জানেন না, খুব তাড়াতাড়ি ওনাকে আপনারা দেখতে পাবেন, আমাদের সেই সাইকিক রিডার। এইটা আপনাদের সামনে আপাতত সাসপেন্সে রাখলাম, আগামী দিন সরাসরি দেখতে পাবেন। নমস্কার, চলুন। যারা আজকের ভিডিওটা দেখবেন তাদেরকে বারবার রিকোয়েস্ট করছি, কোনোভাবে স্কিপ করবেন না, সরাসরি পুরোটা দেখবেন। চলুন ঘুরে আসি। এখানেই ফোকাস রাখবে, আমাদের দিকে কম। স্টার্ট করো। আমরা ব্যতীত এখানে যদি ধারে কাছে কেউ থেকে থাকেন, কোনোভাবে যদি একটু নিজের অস্তিত্ব জাহির করেন, মানে একটা গাছ নাড়িয়ে বা আমাদের সামনে কোনো একটা সাংকেতিক কিছু একটা দিয়ে, বা আমাদের এখানে একটা গেজেটস চলছে, একটা আমরা যন্ত্র একটা চালিত করেছি, তার সূত্র অনুযায়ী যদি আপনারা কোনো ধরনের কথাবার্তা বা কমিউনিকেশন আমাদের সঙ্গে করতে চান, আমি চাইবো আপনি সেটা করতে সচেষ্ট হন, এবং কোনো কারোর ক্ষতি করবেন না। আমরা অনেক দূর থেকে এসেছি শুধুমাত্র আপনার অস্তিত্ব বোঝার জন্য, কারণ ইতিমধ্যে আমরা কিছুদিন আগে টের পেয়েছিলাম যে এখানে আপনাদের অস্তিত্ব আছে। তা আপনি যদি দয়া করে সেই অস্তিত্ব জাহির করেন। কোনোভাবে কি আপনি আপনার অস্তিত্ব জাহির করতে পারেন আমাদের সামনে? আমরা এখন এই মুহূর্তে 4 জন রয়েছি এখানে। কুকুরের ডাক কিন্তু আমরা শুনতে পাচ্ছি অলরেডি। একটা হালচাল শুরু হয়েছে, হ্যাঁ, একটা হালচাল শুরু হয়েছে।
আমরা ব্যতীত এখানে যদি কোনো এন্টিটির থেকে থাকেন, আমরা যে চারজন আছি ক্যামেরা কাট করবো, কমিউনিকেশন কাট করবো, কমিউনিকেশন কাট করো। রেকর্ড করো, রেকর্ড করো, রেকর্ড করো, রেকর্ড করো, রেকর্ড করো। অরিন্দম, হোয়াট হ্যাপেন্ড? বন্ধ করবো? বন্ধ করবো? এই স্পিরিট কমিউনিকেশন বক্স বন্ধ করো। বন্ধ করো, বন্ধ করো, বড় বন্ধটা করে কমিউনিকেশন রেখে স্টপ করো, স্টপ করো, কমিউনিকেশন স্টপ করো। স্টপ। অরিন্দম, হোয়াট হ্যাপেন? কি হয়েছে? কি হয়েছে? আর ইউ ওকে? ফাইন? আর ইউ ফাইন? কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে অনিন্দম? আর ইউ ওকে? কি হয়েছে? আমার দিকে তাকাও। অনিন্দম, কি হয়েছে? কি হয়েছে? আওয়াজ শুনতে পেলে? জলটা চাও, পানি কি চাও, পানি কি চাও, লিখ দি জল। সরি সরি, গায়ে পা লাগলো, কিছু ব্যাপার না। স্নেহা, স্নেহা, একটু জল দে না শোনা। হরি, আমি তো কিছু দেখাতেই পারলাম না, তার আগে মুভমেন্ট, মেটালিক মুভমেন্টের একটা সাউন্ড। ধারে কাছে এটা আমি ভালো করে দেখাতে বলবো আরেকবার তোমাকে। লাইট অন করো, লাইট অন করে ধারে কাছে সিনারিওটা দেখো, এখান থেকে মেটাল সাউন্ড কোনোভাবে আসতে পারে না। চলো রয়েছে অনিন্দমের ফোনটা, অনিন্দমের ফোনটা কোথায় ছিল? নিয়েছো? জানি না, I don't know, ধর। এই আমরা কিন্তু কন্টিনিউ করবো সেশনটা। আমি করবো। গেট খোলো, গেট খোলো। কোন চাবিটা রে? কি হলোটা কি? বুঝতে পারলাম না। কি হলো তোমার, অ্যাকচুয়াল কি হলো? ভেতরে ভেতরে সিটে বসে ও করো, করে ব্যাপার না, চলো চলো গিটটা লাগিয়ে দিই। তাহলে আমরা সেশনটা কমপ্লিট করবো না? আমরা গেলাম, একসঙ্গে গেলাম, তুমি পুরো নর্মাল ছিলে,
আমরা ওখানে গিয়ে কি কি করেছিলাম তোমার মনে আছে এই মুহূর্তের জন্য? আমার লাস্ট মনে আছে মোবাইলটা ওপেন করেছি আমি। তারপর এনিথিং এলস? তুমি মোবাইল অন করেছো, ক্যামেরাতে রেকর্ডেড আছে, আমরা দেখিয়ে দেবো লোকজনকে। দেখো, আর্টিফিশিয়াল ফেব্রিকেশন কিচ্ছু করে লাভ নেই। তোমার যতটা মনে আছে ততটা বলো, তাহলে আমাদের যা স্পেশালিস্ট যারা আছে এই ব্যাপারে আমাদের টিমে, তুমি সবাইকে চেনো, তাহলে তারা দে উইল ট্রিট ইউ বেটার, রাইট? তো কোনো কারণে তুমি কিছু লুকিও না, তোমার যদি কিছু মোবাইলটা মনে বার থাকে। করার পরের থেকে হঠাৎ করে মনে হলো না বডি থেকে না পুরো এনার্জিটা ড্রেন আউট হয়ে গেল। তারপর তুমি বমিটা কেন করতে গেলে? তুমি বারবার বললে কাট করো, কাট করো, কাট করো। আমি তোমাকে বারবার জিজ্ঞেস ভেতর করছিলাম থেকে কি কিছু কাট করবে, বেরোচ্ছে, কি বেরোচ্ছে, বুঝতে পারলাম না। ফিলটা কি হচ্ছিল? তুমি যখন ওখানে ছিলে তুমি ভমিট করলে কেন? মোবাইলটা অন অন করলাম সেটা মনে আছে আমার। স্পিড কমিউনিকেশন হচ্ছিল, আমি কমিউনিকেশন করছিলাম। সেটা মনে নেই, কিন্তু ভেতর থেকে কিছুটা বেরোচ্ছে কি বেরোচ্ছিল? সেটা বুঝতে পারলাম না। তো ওই পয়েন্টটাই তো বুঝতে পারলাম তখন। তো তুমি এখানে আসার আগে কিছু খেয়েছিলে? না কিছু খেয়ে দিয়ে এসছিলে? না, তাহলে ভমিট যেটা করলে সেটা কি ভমিট করলে তুমি? ব্যাপারটা তো বোঝাচ্ছি। মোবাইলটা খুললাম, হুম তোমাকে দিলাম, হুম তারপরে থেকে মনে হলো ভেতরে কিছুটা ভেতর থেকে আর বেরোচ্ছে। মানে কিছু এবার একটা, সেটাকে কি বেরোতে ফিলটা হবে কি? এনি হাউ, কিন্তু সেটা মানে যেহেতু মানে বোঝাতে পারছি না যে কিভাবে বেরোবে। আমি তোমাকে বললাম কাট করো, কাট করো, কাট করো, কাট করো। না, আমার কাছে খুব স্পেসিফিক ব্যাপারটা সেটা হচ্ছে, আমরা একটা স্পটে গেলাম ইনভেস্টিগেট করতে, কারণ কি বলতো, এটা অডিয়েন্সের কাছে না খুব মেকি লাগবে, লাইক মানে এটা ব্যাপারটা ওদের সেটা মনে তো হবে এরা নয়। ইচ্ছা আমার করে কাছে করেছে, কথাটা এটা করেছে, হচ্ছে, ওটা করেছে, যে কারণে আমি আমরা। যখন মোবাইলটা দিলাম তারপরের থেকে না মানে ভেতর থেকে ইনার সাইড থেকে মনে হচ্ছে না কিছুটা বেরোবে ভেতর থেকে। তুমি ইকো বক্সটা নিজে ওপেন করেছিলে? হ্যাঁ করেছো? হ্যাঁ চ্যানেল কিছু কন্ট্রোল করেছো? হ্যাঁ, কি চ্যানেল মডিফিকেশনস কি করেছো? নর্মাল যেটা হয়, যেটা একটা কি কি করেছো তোমার সেটা মনে আছে? স্পিড কন্ট্রোল করেছি, মাইক গেইন কন্ট্রোল করেছি, ইকো করেছি, এগুলো তো সব মনেই আছে। এইটুকুনি করেছো? হ্যাঁ এই পর্যন্ত তোমার মনে আছে? হ্যাঁ, তারপরে হঠাৎ করে তুমি আমার পেছনে দাঁড়িয়েছিলে, রাইট? তুমি আমার ঠিক ব্যাক সাইডে ছিলে। না তুমি ওই তো ওই একটা গলির ওই সাইডটা ছিলে, হুম আমি এই পারে না, ছিলাম। ওই পার্টটা কৌশিক ছিল ক্যামেরা নিয়ে। না তোমার না কথা না, সেটাও এই খেয়াল সাইডটা, নেই। এই সাইডটা তুমি মানে ছিলে। যে পোর্শনটায় আমরা ছিলাম, হ্যাঁ, আমি যে মোবাইলটা রাখলাম হ্যাঁ তার উল্টো দিকে তুমি ছিলে, হ্যাঁ আর এইদিকে আমি ছিলাম। হ্যাঁ, আমার এখনো মনে কৌশিকের আছে, পাশে ছিলে তুমি। আমার এখনো মনে আছে আমার। এই পর্যন্ত তোমার মনে হ্যাঁ আছে? হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা, তারপর আমি স্পিরিট কলিং করতে শুরু করলাম। সুরজিতানন্দ ভৈরব স্পিরিট ইভোক করছিল বা কলিং করছিলেন উনি, আমি কমিউনিকেশনটা বিল্ড আপ করার ট্রাই করছিলাম, রাইট? হ্যাঁ তার মধ্যে আমি টর্চ মারছিলাম, তোমার মনে আছে? আমি টর্চ মারছিলাম, ফোকাস করছিলাম কিছু পয়েন্টে। আচ্ছা আচ্ছা আছে। এর বাইরে তোমার কিছু মনে নেই? না, তারপরে তোমার ভেতরে কি প্রবলেম হলো? কোনো পেন ফিল করলে? কিচ্ছু না, কিচ্ছু না, কিচ্ছু না, কিচ্ছু না, কিচ্ছু করো? কিচ্ছু না। তাহলে বমিটা করলে কেন, ভমিট করলে কেন? ওই তো বলছি ভেতর থেকে কিছু বেরোবে। হঠাৎ করে, মানে তার আগে কি গা গোলাচ্ছিল? তুমি কি না ফিলটা কি করছিলে? না, কিচ্ছু না, কিচ্ছু না। হঠাৎ করে এটা হয়ে গেল। হ্যাঁ আচ্ছা, তুমি কি ফার্দার ইনভেস্টিগেশন আমাদের সঙ্গে পার্টিসিপেট করবে? হ্যাঁ করবে? হ্যাঁ চাও? হ্যাঁ আর ইউ শিওর? হ্যাঁ হ্যাঁ, একদম একদম একদম। দেখো, না চাইলে কোনো অসুবিধা না, নেই, না, তুমি একদম, এখানে একদম। বসতে পারো, আমরা না না ইনভেস্টিগেশনটা না, একদম কমপ্লিট একদম করব, একদম একদম। রাইট? জানতে তো হবে যে কি বেরোলো। তো তুমি যেভাবে ডাউন হলে তো প্রত্যেকটা ক্রিউ মেম্বার আমরা ভয় পেয়ে গেছিলাম। জানতে তো হবে যে কি বেরোলে, হঠাৎ করে বেরোলে কি মুখ তুমি দিয়ে। কি আরেকবার যেতে চাও? হ্যাঁ, তুমি ওখানে দাঁড়িয়ে কিছু ফিল করেছো? পরিষ্কার বলো, দাঁড়িয়ে কিছু ফিল করেছো? ওটা কিন্তু পুরো এরিয়াটা একটা কবরস্থানের উপরে আমরা দাঁড়িয়েছিলাম, একটা ঢোকার পরে কবরস্থানকে না মডিফাই করে আজকে একটা একটা বসতি ভারী ক্রিয়েট ব্যাপার করা তো হয়েছে। লেগেছে, শুধু ভারী? যেটা শরীর ভারী নয়, কি লেগেছে? তুমি মাথাটা ভারী করে দিয়েছে আমার, ওকে। যার জন্য আমি মাথায় জলটা ঢাললাম সেই সময়। তাহলে তুমি কি ফার্দার ইনভেস্টিগেশনে হ্যাঁ, পার্টিসিপেট একদম, করবে? একদম, 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 আর ইউ শিওর? একদম, উই একদম। ডোন্ট ফোর্স ইউ। না না না, একদম একদম একদম, তুমি যদি চাও তুমি করতে একদম পারো, একদম একদম একদম। ঠিক আছে? আদারওয়াইজ তুমি এখানে বসে রেস্ট না নিতে না পারো, না, আমরা না, বাকিটা না, কন্টিনিউ না, করব। না, শিওর? একদম। এটা কিন্তু তোমার, আমি তোমাকে কিন্তু বৃহত্তর স্বার্থে বলছি, না, না, মানে একদম, তুমি একদম, আমার একদম। কথা শুনে করতে না না, হবে না। মানে বেরোনোটা কি সেটা জানতে হবে তো আমাকে ভিতর থেকে। আবার যদি কিছু প্রবলেম হয়? সেটা আবার বেরোবে কিছু একটা।
কিন্তু বেরোলো কি? তুমি কিছু খেয়েছো এখনো পর্যন্ত? না। লাঞ্চ, ডিনার? না নাতি 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 দুপুরবেলা লাঞ্চ কি করেছো? দুপুরবেলা করলাম আমরা এই তোমার খিচুড়ি আর ওই গ্রেভি। আচ্ছা, তারপরে তোমার কোনো রকম এরকম অ্যাসিডিক কিছু নাতি feel নাতি হচ্ছিল? নাতি 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 কিছু হয়নি, তুমি এতক্ষণ ঠিক ছিলে? হ্যাঁ। ওকে। তোমার পকেটে একটা বার্ড আমি দেখতে পাচ্ছি, তুমি হ্যাঁ। অনেকক্ষণ থেকে ক্যারি করছো। তার কি কোনো রকম সমস্যা না না হয়েছে? না নাতি 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 আমি কিন্তু দেখতে পাচ্ছি ও কিন্তু এতক্ষণ মাথা উঁচু করে রেখেছিল, এবার কিন্তু মাথাটা ডাউন করছে। আয় মা, আচ্ছা 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 আচ্ছা, আটকে কোথায় আটকে গেছে? আচ্ছা 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 আচ্ছা। কোনো কারণে ও ভয় পাচ্ছে না তো, ও কিন্তু উঠতে চাইছে না। তুমি লক্ষ্য করেছো এটা? ও কিন্তু এতক্ষণ আয়। মাথা উঁচু করেছিল। আয় আয় মা, আয় 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 মা, আয় মা। ও আটকে গেছে, ও ঠোঁট দিয়ে আটকে দিয়েছে নিজেকে। সরি, মানে আয় আমরা মা, একটা কাজ আয় করতে আয় আয় গেছিলাম, আয় মা, শুরু আয় করেছিলাম, আয় সেই আয়। শুরুর মধ্যে আচ্ছা একটা বিপত্তি ঘটে গেছে আমাদের আচ্ছা মা, মধ্যে। আচ্ছা আমি আচ্ছা ক্ষমা আচ্ছা চেয়ে নিচ্ছি প্রত্যেকের কাছে। আচ্ছা আচ্ছা দেখুন, আচ্ছা মা। মানুষের শরীর কোন সময় কিভাবে রিয়াক্ট করবে আমরা কেউ না না জানি মা, না। ঠিক আছে। আমরা আবার আপনাদের জন্য আবার সেই একই স্পটে এই তো, আবার এই তো, যাব, এই তো, আমরা এই তো। এই ইনভেস্টিগেশনটা কন্টিনিউ করব, শেষটা দেখে ছাড়বো। যখন সঙ্গে আছে গুরু কৃপা আর সঙ্গে আছেন সুরজিতানন্দ ভৈরব, তখন শেষটা দেখে ছাড়বো। কারণ জীবনের সব কিছু ইলেকট্রনিক গেজেটস দিয়ে প্রুফ হয় না, কিছু কিছু জিনিসের জন্য আধ্যাত্মিক জগতেরও সাপোর্টের দরকার হয়। তারা ঝিমে গেছে। স্পিরিচুয়ালিজম সব কিছু ম্যাটার করে আমাদের জীবনে। আমরা আবার এগিয়ে যাব সেই জায়গায়, শেষটা দেখে জানাবো আপনাদেরকে। জুড়ে থাকুন ততক্ষণ আমাদের সঙ্গে। এই ওর মোবাইল, কৌশিক আগে যাও, কৌশিক আগে যাও, অনিন্দম অনিন্দম দেবো, আগে ও করুক, ও এনার্জিটা নিচ্ছে, ওকে অ্যাবজর্ব করতে দাও। আমি কৌশিককে বলবো, কৌশিক একটু চারপাশের সিচুয়েশনটা দেখাও, কারণ যেহেতু ক্যামেরায় নাও ধরা পড়তে পারে। হ্যাঁ, আমি একটু টর্চ মেরে তোমাকে হেল্প করছি। মানে আমরা একটা ছোট্ট লোকেশনে দাঁড়িয়ে রয়েছি, কিন্তু এই লোকেশনটা একটু চারপাশটা আমি তোমাকে দেখানোর জন্য অনুরোধ করব। এখানে কিন্তু অনেক বিষধর সাপ খোপ অনেক কিছু আছে। আবার আবার ওইদিকে দেখাও। অনিন্দম, প্রবলেম কি হচ্ছে তোমার? তোমার যদি খোপ যেও সেরকম... না, হ্যাঁ, খোপে যেও না, কিসের জন্য? খোপে যেও না। কোন খোপ? ওই বাঁদিকটা? ওটা মন্দিরের গেট। এই যেও না, খোপটা যেখানে আমরা যেও না, দাঁড়িয়ে ছিলাম? যেও না, যেও না, যেও না, কি যেও না, প্রবলেম কি হচ্ছে তোমার ওখানে? তোমাদের যেও না। ইকো বক্সটা কোথায়? মোবাইলে যেও না, কোথায় ওটা, কোথায়? যেও না। আচ্ছা যাচ্ছি না, এটা কোথায়? ইকো বক্সটা কোথায়? একটু অন করে দাও। যেও না বলছি তো দাদা। আচ্ছা যাচ্ছি না, তুমি একটু অন করে দাও, ইকো বক্সটা অন করে দাও। আমরা এসএলএস ক্যামেরাটা অন করি। ডেফিনেটলি। হ্যাঁ, ডেফিনেটলি ইকো বক্স এসএলএস ক্যামেরা। প্রবলেমটা কি হচ্ছে? আরে এসএলএস ক্যামেরাটা অন করো না, আমার ইকো বক্সটা দরকার। এসএলএস ক্যামেরাটা অন করো। ইকো বক্সটা তো ও কন্ট্রোল করে না। না, ওটা আমি কন্ট্রোল করছি। না, অন করো। হ্যাঁ, যেও না। কোথায়? তুমি এখানে চিল করো, বা তুমি না। ভেতরে চলে যাও। হ্যাঁ, না, কি না? যেও না। What the hell is going on? You are a paranormal investigator, তুমি ডাউন হয়ে যাচ্ছ কেন? খোপটাতে যেও না। আরে খোপটায় ঢুকবো না, সামনে রাস্তাটায় তো দাঁড়াতে পারি, খোপটায় ঢুকছি না। আচ্ছা একটু আমাকে ইকো বক্সটা অন করে দাও। দাদা, দাদা, জল আছে? আছে, জল কেন দাও, পাবে না? জল দাও। আচ্ছা দেখছি, এইদিকে এসো। না না, ওই খোপের জন্য চাই আমার। স্নেহা, একটু জল দে না বাবু, জল জল, পুরো বোতল। ফুল বটল।
থ্যাংক ইউ। এই যে ইকো বক্সটা অন করো দেখি, কি পেয়েছি একটু শুনবো। দাদা দেখি একটু, দাদা দেখি একটু। Sorry. এটা তো ওর লাইভলি ফিগার, ওটা তো ধরবেই। Oh, something is there. কৌশিককে বলবো একটু ফোকাস করো, হ্যাঁ, something is there. এইটা দিয়ে তোমার প্রবলেম হচ্ছিল? এখন ঠিক আছে? তোমাকে দেখে কিন্তু সুস্থ লাগছে না। Give me a sec. তুমি এখানটা বসো না, ওখানটা বসো। এখানে বসবে? ইকো বক্সটা দাও তো আমাকে। ওখানে যে আছে না, সে জল চায়। আচ্ছা, ইকো বক্সটা দাও। না ছাড়ো, তুমি জল ইউজ করো। আরে দাও না, আরে আমি চাইছি দাও, আরে দাও না। না 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 না, আরে না আমাকে না দাও, না না না, আরে আমাকে না। দাও। অন্নম, না আমাকে দাও, না আমাকে না দাও। আমি ডাউনলোড করব না আমি কিন্তু কমিউনিকেশন না। ওকে। আমরা ব্যতীত এখানে অন্য কোনো, আরে 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 ওয়েট 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 এইদিকে চলো, Wait, এদিকে চলো, আমি এদিকে চলো, যাচ্ছি 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 যাচ্ছি, এখানে আছে। এইদিকে চলো। আরে এখানে আছে, দাঁড়াও। আরে ওয়েট না, ওয়েট করো না এরকম। উপস্থিতি টের পেয়েছি টিম মেম্বার অসুস্থ হয়ে পড়েছে। আমি আবার বলছি, উপস্থিতি টের পেয়েছি, অনেক দূর থেকে এসছি, কারুর ক্ষতি হোক কোনোভাবে কাম্য নয়। আমরা 4 জন এখানে রয়েছি। উপস্থিতি টের পাওয়ার পরেও যেটা জানতে চাইছি এবং বুঝতে চাইছি সেটা হচ্ছে, আমরা ব্যতীত এখানে এই মুহূর্তে যদি কোনো রকম নেগেটিভ কেউ বা কোনো স্পিরিট, কোনো এনার্জি আমার চারপাশে থেকে থাকেন বা আমাদের চারপাশে থেকে থাকেন, তাহলে সেক্ষেত্রে তিনি আত্মপ্রকাশ করুন বা কোনোভাবে বোঝানোর চেষ্টা করুন যে আপনি এখানে বর্তমান। অনিন্দম, your behavior is totally irregular. Don't come inside. Don't come inside. Go outside. Don't. Have patience. Right? আপনাদের উপস্থিতি টের পাওয়ান, কোনো গাছের ডাল ভেঙে হোক, পাতা ঝরিয়ে হোক, কোনো কিছু নাড়িয়ে হোক, কোনো শব্দ করে হোক, সাপ বা অন্য কোনো কালো বিড়াল, যে কোনো রূপে হোক, যেটা আপনার দ্বারা সম্ভব, যেটা আপনার কাছে সহজলভ্য, সেইভাবে আপনি আপনার আত্মপ্রকাশ করুন, আপনার উপলব্ধি বোঝান। এটা আওয়াজ হচ্ছে না? আওয়াজ তো কন্টিনিউ আছে। শব্দ ব্যতীত অন্য কোনো মারফত? এই গাছটার উপরে আমি একটা বটল দেখতে পাচ্ছি, এটা কোনোভাবে ফেলে আপনি আপনার অস্তিত্ব জাহির করতে পারেন? এই যেখানে আমার লাইটটা পয়েন্ট আউট করা আছে।
যদি একটু চেষ্টা করেন, আমি জানি আপনি অনেক পাওয়ারফুল, অনেক শক্তিশালী, অনেক শক্তিমান। আপনার শক্তি আমরা যাচাই করতে আসিনি, কিন্তু আপনার অস্তিত্ব বোঝার জন্য আপনার এখানে কি বাবা? উপস্থিত। আপনি কি এই গাছের মধ্যে যে কি বোতলটা হয়েছে? রয়েছে আটকে কোনোভাবে, এটাকে কোনোভাবে নাড়িয়ে, কি কোনোভাবে হয়েছে ফেলে বাবা? আপনি দেখাতে পারেন? কি হয়েছে? তাহলে আপনার অস্তিত্ব আমরা কি স্বীকার করতে বাধ্য হব। ঠিক আছে বাবা? কি হয়েছে? কি কোনোভাবে হয়েছে? যদি আপনি আপনার অস্তিত্ব আমাদের কাছে জাহির করতে পারেন, দাও, দাও। আমি কৌশিককে বলবো, কৌশিক একটু দেখাও অন্য কোনো কি গাছটা হয়েছে? নড়ছে না, কিন্তু এই নারকেল গাছের পাতাগুলো নড়ছে। আচ্ছা, আচ্ছা, নারকেল গাছের পাতাটা নড়ছে এবং জোরেই নড়ছে, আচ্ছা, এত আচ্ছা, জোরে কিন্তু আচ্ছা, হাওয়াও ঠিক চলছে আছে, না ঠিক আছে। এখানে। আচ্ছা, 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 চোখে পড়ছে? এইগুলো কিন্তু কোনো কিছু নড়ছে না, শুধুমাত্র নারকেল গাছটা নড়ছে। কি হয়েছে? দেখতে পাচ্ছ? কি হয়েছে বাবা? লাইটে ফোকাসে আসছে। এই দেখো সব নড়ছে কি? কিন্তু। কি হয়েছে কি? কি হয়েছে? কষ্ট দিচ্ছে? হ্যাঁ? থেমে কষ্ট গেল। দিচ্ছে? তাহলে কি আপনি নেই? আপনি চলে গেলেন এখান থেকে এই স্থান ত্যাগ করে? কি হয়েছে? আপনার অস্তিত্ব আরেকটু প্রখরভাবে আমরা বোঝার চেষ্টা করছি এবং আরেকটু প্রখরভাবে বুঝতে চাইছি। আপনি যদি আপনার অস্তিত্বকে একটু সঠিকভাবে আমাদের কাছে তুলে ধরেন, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে যে এই জায়গাটা আপনার। যদিও এই জায়গাটা আপনার, ইতিমধ্যেই আমরা টের পেয়েছি আপনার জায়গায় আপনি থাকতে পারেন, আপনাকে কোনোভাবেই উচ্ছেদ বা বাইরে বার করতে আমরা আসিনি, সেই ক্ষমতাও আমাদের নেই। অনেক দূর থেকে এসেছি আপনার অস্তিত্ব বোঝার জন্য, কি হয়েছে? শুধুমাত্র অস্তিত্ব বোঝার জন্য। কি হয়েছে? অতএব কারুর কোনো ক্ষতি না করে যদি নিজের অস্তিত্ব বোঝাতে পারেন, কি হয়েছে? আমার পক্ষে বা আমাদের টিমের পক্ষে বোঝার খুব কি হয়েছে? সম্ভব হয়। কি হয়েছে? কি? কি হয়েছে? কি হয়েছে? দেখুন, আপনাকে আগেও বলেছি এই ঝোপের মধ্যে যেখানে আমার এই লাইটটা গিয়ে আচ্ছা, ঠিক আছে, পৌঁছাচ্ছে, ঠিক এখানে আছে, একটা ঠিক আছে। বোতল ঝোপের মধ্যে ফেঁসে আছে। আপনি চাইলেই এটাকে ফেলে প্রমাণ করতে পারেন আপনি এখানে আছেন। যদি কোনোভাবে এটাকে প্রমাণ করতে পারেন বা দেখাতে পারেন, আমরা দেখতে খুব আগ্রহী। আমরা আপনার উপস্থিতি সম্পর্কে মানে প্রকৃত একটা ধারণা পাবো এবং আমরা কনফার্ম হব যে আপনি এখানে উপস্থিত। আমরা ছাড়া এখানে আমাদের চারপাশে কোনো রকম কোনো এনার্জি, কোনো নেগেটিভ স্পিরিট, ভূত, প্রেত, পিশাচ কেউ যদি এখানে থেকে থাকেন, তাহলে তার অস্তিত্ব জাহির করুন। সেটা শব্দের আকারে হতে পারে, সেটা কোনো প্রাণীর দেহ ধারণ করে হতে পারে, বা শক্তি প্রয়োগ করেও হতে পারে। তবে অবশ্যই শক্তি প্রয়োগ আমাদের কারুর উপরে করবেন না। শক্তি প্রয়োগ করবেন কোনো বাহ্যিক জিনিসপত্রের উপরে বা বাহ্যিক জগতের উপরে, যেটা শুধুমাত্র আপনার অস্তিত্বকে টের পেতে আমাদেরকে বুঝতে সাহায্য করবে। আমি আবারও বলছি, এই গাছে যে বোতলটার দিকে আমি ফোকাস করে রেখেছি, যদি কোনোভাবে এটাকে নাড়িয়ে ফেলতে পারেন, তাহলে ফেলে দেখান। সেদিন যেরকম লাগছিল, আজকে একটু গা ভারী আছে, এটা সত্যি কথা। চলে গ্যাপ